এই ডায়েরিটা পেয়েছি আমার এক বন্ধুর কাছে। তাদের পুরনো বাড়িতে কয়েকটা ঘর বন্ধ অবস্থায় ছিল। সেই ঘরগুলো মেরামত করার সময় হঠাৎ আমার সেই বন্ধুর কাছে একটা কালো মলাট দেওয়া বড় মোটা ডায়েরি হস্তগত হয়, যার মালিকের নাম ছিল রুদ্রদামন রায়চৌধুরী। পেশায় ওকালতি করলেও ছিলেন ভূত বিশেষজ্ঞ। তিনি তার ডায়েরিতে নানা ভৌতিক অভিযানের বর্ণনা করে গেছেন। এটি মূলত তার দিনলিপি। তারিখের উল্লেখ থাকলেও সনের কোনো উল্লেখ নেই। এই ডায়েরিটা আপাতত আমার কাছেই আছে। ডায়েরির প্রথম ঘটনা রক্তপিচাস এখানে তুলে ধরলাম, আর ঘটনাগুলো কতটা বাস্তব আর কাল্পনিক তা আপনারাই মনে মনে বিচার করবেন। তবে এটাকে শুধু একটা গল্প ধরে নেওয়ার অনুরোধ রইল। 17ই আগস্ট। আজ নিকুঞ্জপুর গ্রামে এসে পৌঁছলাম। উঠেছি গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান মাস্টার মশাই ভবানী বাবুর বাড়িতে। গ্রামটাকে শুধু গ্রাম বলতে কষ্ট হয়, অজপাড়া গা বললেই বোধহয় বেশি উত্তম। গ্রামটা সম্পূর্ণ গাছগাছালিতে ঘেরা একটি গ্রাম। বড় বড় পুকুর রয়েছে। মানুষগুলোর আচার ব্যবহারও একটু বেশি গ্রাম্য। তবে এ কথা মুক্তকণ্ঠে স্বীকার করছি যে নিকুঞ্জপুর গ্রামের অধিবাসীগণ খুব ভালো এবং অমায়িক। 14ই আগস্ট এখানে আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি ব্যস্ততার জন্য। ভবানীবাবু প্রথম একটু রাগ করেছিলেন বটে, তবে এখন বুঝিয়ে বলাতে ভদ্রলোকের রাগটা একটু কমল। ভবানীবাবুর বাড়িটা চমৎকার। জমিদার বাড়ি বললেও কম হয়। দোতলা বিশিষ্ট সুউচ্চ সিংহদ্বার যুক্ত প্রাচীন আমলের শক্ত ও দৃঢ় বাড়ি। সামনের বারান্দাগুলো চওড়া এবং বিশাল। প্রাইমারি স্কুলে চাকরি করলেও ভবানীবাবুর বিশাল সম্পত্তি রয়েছে। ওনার মধ্যে এখনও জমিদারিত্বের আভিজাত্য ভাবটা রয়েছে। ভদ্রলোক বিয়ে করেননি, সারাক্ষণ শুধু বই পড়েন। বইয়ের পোকা যাকে বলে, আর দার্শনিকের মতো কথাবার্তা বলেন। আকাশটা একটু এখন গোমরা হয়ে আছে। বেশ ঠান্ডা লাগছে আজ। অনেকটা ধকল সই নিকুঞ্জপুরে এসে পৌঁছলাম। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। লিখতে আর ইচ্ছে করছে না। আজ এখানেই থাক। 18ই আগস্ট বিকেল 5টা। আমি এখন ভবানী বাবু দোতলার বাড়িতে একদম দক্ষিণ দিকের বড় ঘরটাতে রয়েছি। ভবানী বাবু আমাকে গতকাল বলেছিলেন, দেখো ঘুরে ঘুরে কোন ঘর পছন্দ হয়, যেটা পছন্দ হবে সেটা আপাতত তোমার। আমি একটু ইতস্তত করে বলেছিলাম, দক্ষিণ দিকের ঘরগুলো আমার কাছে বেশ লাগে। সঙ্গে সঙ্গে ভবানী বাবু এ ঘরে থাকার অনুমতি দিয়ে দিলেন। ভবানী বাবুর ঘরগুলো ব্রিটিশ আমলি কায়দায় সাজানো। এমন বাড়িতে থাকতে পাওয়া বেশ সৌভাগ্যের ব্যাপার। কি জানি কয়জনের ভাগ্যে আর এমন বাড়ি জোটে। যাই হোক, এখন এখানে আসার কারণটা বলি। এই নিকুঞ্জপুর গ্রামে নাকি ইদানিং এক অপ্রাকৃতিক উপদ্রব বেড়েছে, অর্থাৎ রক্তপিচাসের উৎপাত। প্রায় অনেক দিন ধরে এমন উৎপাত শুরু হয়েছে। বিশেষত রাত্রিবেলায় রক্তপিচাস এই গ্রামে হানা দেয়। এখন পর্যন্ত প্রায় অনেকেই এর শিকারে পরিণত হয়েছে। রক্তপিচাস সম্বন্ধে অনেক পড়েছি। রক্তপিচাস ও রক্তচোষা দুটোই আলাদা ধরনের। রক্তচোষা শুধু মানুষের সব রক্ত চুষে খেয়ে ফেলে, আর রক্তপিচাস তো রক্ত খায়, সাথে মানুষের মাংসও খায়। রক্তপিচাস ও রক্তচোষার মধ্যে বিশেষ পার্থক্য হলো রক্তচোষা জীবন্ত মানুষের রক্ত খায়, আর রক্তপিচাস হত্যা করে তারপর রক্ত ও মাংস খায়। তবে একটা সাদৃশ্য আছে। রক্তপিচাস ও রক্তচোষা মানুষের রূপ ধরে তাদের শিকারকে কাছে টানে। পেশায় ওকালতি করলেও লোকে আমায় ভূত বিশেষজ্ঞ বলে বেশি জানে। এই ভূত সম্পর্কে ছোট কাল থেকে আমার দারুণ উৎসাহ। অনেক বই পড়েছি, অনেক জানার জন্য নানান পন্থা অবলম্বন করেছি। দেখেছি, শ্মশান কবরস্থানে গিয়ে রাতও কাটিয়েছি। আরও যে কত কিছু করেছি হিসেব নেই। আজ সকালে গ্রামটা একটু দেখতে বেরিয়েছিলাম ভবানী বাবুর সঙ্গে। দেখলাম গ্রামের লোকজন ভবানী বাবুকে খুব শ্রদ্ধা করে। শহুরে বাবু, বিশেষ করে কলকাতার লোক বলে আমাকে নিয়ে তাদের উৎসাহের কম নেই। গ্রামটা বেশ সুন্দর। আজ সকাল থেকে আকাশটা শরতের আকাশের মতো ছিল, তার পেছনে নীল আকাশ। এক কথায় পরিবেশটা আজ যৌবনে ভরপুর ছিল। তার মোহময়ী লাবণ্য চঞ্চলতায় ক্ষণিকের জন্য হলেও থমকে গিয়েছিলাম। দূরে উঁচু উঁচু গাছের বন, যেগুলোকে দেখে মনে হয় যেন সবুজে ঘেরা অবনত পাহাড়, যাদের গা থেকে এবড়ো থেবড়ো সবুজ সবুজ নুড়ি বেরিয়ে আছে। কয়েকটা মাটির ঘর দেখলাম, যেগুলো ছিল খুবই মসৃণ। গ্রামের ধূসরা সজ্জল মুখে তাদের গারস্থ কাজ সুশৃঙ্খলভাবে করে যাচ্ছিল। ভবানী বাবু আমাকে একটা বাড়িতে নিয়ে গেলেন, ছোট পাকা বাড়ি। ভবানী বাবু উঠোনে উঠেই হাঁক ছাড়লেন, অঞ্জন, ও অঞ্জন, আছো নাকি? সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর থেকে কালো রোগা লম্বাটে একটা লোক বেরিয়ে এলো। রোগা দেখা গেলেও তাকে বলিষ্ঠ দেখা যায়। তার চোখের দিকে তাকিয়ে মনে হয় সে চোখের অন্তরালে হাজার হাজার শক্তি জমা হয়ে রয়েছে।
ভবানীবাবুকে টপ করে একটা প্রণাম দিয়ে বলল, আগে মাস্টার বাবু, কি সৌভাগ্য, আসুন আসুন। অঞ্জন বোধহয় আমাকে তখনও খেয়াল করেনি, খেয়াল করলে নিশ্চয়ই কৌতূহলী কণ্ঠে আমার পরিচয় তখনই জিজ্ঞেস করত। ভবানীবাবু কাছে এসে বললেন, চলো, ও কিন্তু রক্তপিচাসকে দেখেছে। আমি ভেতরে প্রবেশ করলাম। ছোট ছোট কয়েকটা ঘর, বেশ পরিপাটি এবং গুছানো। সারা ঘর জুড়ে ভগবানের ছবি রয়েছে। বুঝলাম রক্তপিচাসের বয়ে এগুলো করা হয়েছে। এবার আমার দিকে অঞ্জনের খেয়াল গেল। ভবানীবাবু আমার পরিচয়টা বললেন, কিন্তু রক্তপিচাসকে ধ্বংস করার জন্যই যে আমার এখানে আসা। কথাটা শুনে অঞ্জনের মুখে যেন গোপন হাসি ফুটে উঠল। বলল, সত্যি ওই শয়তানটাকে শেষ করবেন? বলেছিলাম চেষ্টার কোনো ত্রুটি রাখব না। তারপর অঞ্জনের মুখ থেকে রক্তপিচাসের সামান্য কাহিনী শুনলাম। ঘটনাটা এই দাঁড়ায় যে যখন প্রথম রক্তপিচাস হানা দিচ্ছিল, গ্রামের কোনো মানুষই তা বুঝতে পারেনি। কয়েকদিন ধরে গ্রামের গৃহপালিত পশুগুলো রক্তশূন্য ও বিকৃত অবস্থায় পাওয়া যায়। গ্রামের মানুষ তখন এটাকে তেমন গুরুত্ব দিতে রাজি ছিল না। এমন পরিস্থিতিতে এই ভয়াবহতা আরও বাড়তে থাকে। শেষমেশ মানুষ যখন খুন হতে শুরু হয়, তখন গ্রামের লোকের টনক নড়ে এবং ভবানীবাবুর সম্পত্তিতে একটা অস্থায়ী সভা বসায়। সেখানে একটি প্রস্তাব স্থির হয়। প্রস্তাবে বলা হয় ৩০ জন সাহসী যুবকদের নিয়ে একটি দল করা হবে, যারা গ্রামটাকে অভ্যন্তরীণভাবে পাহারা দেবে। অস্ত্র হিসেবে শুধু একটা করে মোটা শক্ত লাঠি। তখনও গ্রামের মানুষ ভাবতে পারেনি যে রক্তপিচাসের কাজ আসলে কি। রক্তপিচাসের কাজ আসলে এটা মনে করেছিল কোনো অজানা নতুন জানোয়ার হয়তো গ্রামে ঢুকেছে। এই পাহারাদারের দল গ্রামে পাহারা দিতে শুরু করে। সারা রাত ধরে পাহারা দিয়ে পরদিন সকালবেলা তারা স্কুলের মাঠে জড়ো হতো। ৩-৪ দিন সব ঠিকঠাক চলার পর চতুর্থ দিনের দিন থেকে হঠাৎ করেই দলের সদস্য সংখ্যা একজন একজন করে কমতে থাকে, অর্থাৎ তাদের মৃত্যু হতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তাদের রক্তশূন্য লাশকে জঙ্গলে পাওয়া যেত। আমি তখন প্রশ্ন করেছিলাম, আচ্ছা, তুমি কি রক্তপিচাসকে দেখেছ? অঞ্জন তখন কাঠের ছোট মোড়ায় জড়সড় হয়ে বসেছিল। তার চোখ দুটো তখন গভীর ভয়ে আচ্ছন্ন। অনেকক্ষণ চুপ করে থাকার পর ধীরে ধীরে সে বলল, যখন মাধব ওই রক্তপিচাসের শিকারে পড়ে তখন আমি তার পাশেই ছিলাম। সেদিন ভরা পূর্ণিমার রাত ছিল। কালো আকাশে বড় বিন্দুর উজ্জ্বল কিরণে চারপাশ কিরণায়িত হয়ে রয়েছে। আমি আর মাধব লাঠি হাতে পাহারা দিচ্ছিলাম। আমাদের সামনে মাঠ, তারপর বাড়ি, আর পেছনে ঘন জঙ্গল। সেই ঘন জঙ্গল থেকে ঝিঁঝির রব চারপাশকে ঘিরে ধরেছিল। সেই জঙ্গল থেকে ঝিঁঝির ডাক ঝাঁপিয়ে একটা শব্দ ভেসে আসে। শব্দটা এত অদ্ভুত ধরনের ছিল, জানেন তো, সে শব্দটা যে কেমন ধরনের ছিল তা প্রকাশ করার ভাষা আমার মধ্যে এখনো জন্মায়নি। আমরা দুজন সেই শব্দটা শুনতে পাই। কিছু বলার আগেই মাধব সেখানে শব্দের উৎসতা অনুসরণ করে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। আর কিছুক্ষণ পরেই শুনতে পেলাম এক গগনবিদারী আর্তনাদ। সেই আর্তনাদে আমার বুক ধড়াস করে উঠল। সঙ্গে সঙ্গে জঙ্গলের ভেতর ঢুকলাম। মাধব মাধব বলে ডাকতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরই একটা দৃশ্য দেখলাম। মাধব মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে, আর তার ঠিক পাশেই একটা কুচকুচে কালো দীর্ঘকার কিছু মাধবের মাংস ক্ষুধার্ত সিংহের মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কিন্তু তার মুখ দেখতে পারিনি। রুক্ষ কালো চুলে তার মুখ ঢাকা ছিল। শুধু এটুকু বুঝেছি, রক্তপিচাসটা অসুরের মতো শক্তিশালী। এই ঘটনার পর থেকে অঞ্জন নিজেকে এক প্রকার গৃহবন্দী করে রেখেছে। এরপর আরো কয়েকটা বাড়িতে গেলেন ভবানীবাবু। সবার মুখে একই কথা। অনেকে ভয়ে তাদের গরু, ছাগল, ভেড়া প্রভৃতি নিজের সাথে রেখেছে, আর তাদের বাড়ি থেকে গোয়ালঘরের গন্ধের মতো উৎকট গন্ধ ভেসে আসে। সন্ধ্যা হলে কেউ আর বাইরে বের হয় না। তখন একটা মৃতপ্রায় পরিবেশ বিরাজ করে, কিন্তু দিনের পরিবেশ এতই কোমল হয়ে থাকে যে মনে হয় না এখানে খারাপ কিছু ঘটে যাচ্ছে। এখন বিকেলবেলা, বিছানার উপর বসে ডায়েরি লিখছি। রক্তপিচাসকে ধ্বংস করতে গেলে আমি একা পারবো না, সম্মিলিত শক্তি লাগবে। এই অমানব শক্তি খুব শক্তিশালী হয়। সূর্য এখন পৃথিবীর পশ্চিম কোলে ঢলে পড়েছে। তার রক্তিম আভা ঘরে এসে প্রবেশ করেছে। ভবানীবাবুর বাড়িটাকে বেশ ম্লান দেখাচ্ছে এখন। ভবানীবাবুর কাজের লোক হরিপদ এইমাত্র খবর দিয়ে গেল ভবানীবাবু আমার জন্য ছাদে অপেক্ষা করছেন। কি জানি কিসের জন্য। না, সত্যি ডাকছে। এখন লেখা বন্ধ করি। 18ই আগস্ট, রাত 10:30। সবে রাতের খাবার খেয়ে নিজের ঘরে এলাম। ভবানীবাবু তার ঘরে। ভবানীবাবুর ঘরটা দোতলার পূর্ব দিকে। বাবা, অত বড় ঘর! এখনো ঠিক গুনেনি। আজকের রান্নাটা বেশ সুস্বাদু ছিল, বেশ তৃপ্তি করে খেয়েছি।
যাই হোক, বিকেলবেলা ভবানী বাবু আমাকে ছাদে ডেকে নিয়ে গিয়েছিলেন সূর্য দেখার জন্য। হ্যাঁ, সূর্যাস্ত দেখার জন্য। তবে এ সূর্যাস্ত ব্যতিক্রমধর্মী। দূরে ঘন সবুজ বনকে দেখে মনে হয় স্থির নিশ্চল এক সবুজ সমুদ্র, তার বুকে তেপান্তরের মাঠ, বিস্তর ফাঁকা জমি। সমুদ্র সৈকতের চেয়ে এখানে সূর্যাস্ত কম কিছু নয়। প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়েই এখানে সূর্যাস্ত হয়, এমন চিত্রকলার মতো ছবি দেখে বিস্তর বিস্মিত হয়েছিলাম। ভবানী বাবুকে বলে দিয়েছি প্রতিদিন বিকেলে ছাদে এসে সূর্যাস্ত দেখব। এখানে সন্ধে নামার সঙ্গে সঙ্গেই দারুণ নিস্তব্ধতা নেমে যায়, ভয়ানক নিস্তব্ধতা। মনে হবে যেন অন্য এক নিরিবিলি গ্রহে বাস করছি। নিচ থেকে দারোয়ান অর্থাৎ ভবানী বাবুর ভাড়া করা পাহারাদারের চাপা গুঞ্জন কানে আসে। বাড়ির আশেপাশে উঁচু প্রাচীর আর প্রধান ফটকে বড় লোহার দরজা। আশেপাশে এক টুকরো চাঁদ দেখা যাচ্ছে, তার আশেপাশে মেঘের ছোট বড় টুকরো স্থির হয়ে আছে। এদিকে ল্যাম্পপোস্টের সবগুলো আলোই নষ্ট, কাজেই বাইরে তাকিয়ে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি। ভবানী বাবু তার স্কুলটা আপাতত বন্ধ করে দিয়েছেন, কারণ রক্তপিচাসের উপদ্রবে অন্য অভিভাবকরা তাদের প্রাণাধিক প্রিয় সন্তানদের এক পাও ঘরের বাইরে বের হতে দিচ্ছেন না। কালকে গিয়ে ভবানী বাবুর স্কুলটা দেখে আসব। আমি জানি আজকের এই রাতেও রক্তপিচাস শিকার খোঁজার জন্য বের হবে, হয়তো হয়েও গিয়েছে। ঘুম আসছে না, এখন একটা উপন্যাস পড়ব। রাতে বই না পড়লে আমার ঘুম আসে না। একটা দমকা হাওয়া খিলখিল করে হেসে উঠল। ডায়েরি লেখা এখন বন্ধ করলাম। 19 আগস্ট। কাল রাতের ঘটনাটা লিখে রাখি। আমি যখন গতকাল রাতে ডায়েরি লেখা বন্ধ করে বিছানায় শুয়ে শুয়ে একখানা ইংলিশ উপন্যাস পড়ছিলাম, তখন হঠাৎ লোডশেডিং হলো। আমি আগে থেকে জানতাম লোডশেডিং হবে। এমন অজপাড়া গায়ে লোডশেডিং অতি সাধারণ ঘটনা, তাই ঘরে মোমবাতি এনে রেখেছিলাম। দারোয়ানদের চাপা গুঞ্জন হঠাৎ করেই থেমে গেল। শুধু শুনলাম একজন পাহারাদার এসে বাইরে থেকে বলল, বাবু, দরজা জানালা সব বন্ধ করে দিন, ভুলেও বাইরে যাবেন না, সাবধান। বলে পায়ের চাপা আওয়াজ তুলে আবার চলে গেল। অবশ্য ভবানী বাবু আমায় এ কথা বলেছিলেন 11টার পর দরজা জানালা সব বন্ধ করে দিতে। ঘরের দরজা বন্ধ থাকলেও জানালাটা বন্ধ করিনি। লোডশেডিং হওয়াতে বাইরের অন্ধকারটা তখন আস্তে আস্তে ঝাপসা হচ্ছে। জানালা দিয়ে ঘরে ঠান্ডা বাতাস ঢুকছে। মনে হলো কৃত্রিম হাওয়ার চেয়ে এই প্রাকৃতিক হাওয়া বেশ নিরীহ ও শান্ত। আর মোমবাতি জ্বালালাম না, কারণ মোমবাতি জ্বালালে বিদ্যুৎহীন ঘর গরম হয়ে যাবে আর আমার অস্বস্তি আরও বাড়বে। বিছানায় এসে নরম বালিশে মাথা দিলাম, মশারি টাঙিয়ে নিয়েছি। এখানে মশার উপদ্রব আছে। জানলা দিয়ে আকাশটা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম কোনো খেয়াল নেই। হঠাৎ ঘুম ভাঙল একটা শব্দে। তখনও বিদ্যুৎ আসেনি, হালকা ঘেমে গিয়েছিলাম। বিছানায় সাবধানে শুয়ে সেই শব্দটার উদ্দেশ্যে কান পাতলাম। একটা পায়ের আওয়াজ। সেই পায়ের আওয়াজটা যেন অশান্ত, বারান্দা ধরে এদিকে ওদিকে হেঁটে চলেছে। অনেকক্ষণ ধরেই হেঁটে যাওয়ার শব্দটা শুনলাম। প্রথম ভেবেছিলাম হয়তো ভবানী বাবু, কিন্তু পরক্ষণেই টের পেলাম ভবানী বাবু এতটা অস্থির নন। মনে একটা দ্বিধা কাজ করছিল। একবার ইচ্ছে হয়েছিল দরজাটা খুলে দেখব কে হাঁটছে, কিন্তু পরক্ষণেই সতর্কবাণীর কথা মনে পড়ল। এমন মাঝরাতে কে হাঁটছে বারান্দা ধরে? খুবই আশ্চর্যের ব্যাপার। এই অস্বস্তিকর পায়ের আওয়াজের রহস্যময়তা সারা রাত ঠিকঠাক ঘুমোতে পারলাম না। সকাল হতেই ছুটে গেলাম ভবানী বাবুর কাছে। কথাটা শুনে ভদ্রলোক কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন। তারপর বললেন, দেখো রুদ্রদাবন, তুমি যে শব্দটা শুনেছ সেটা টের পাইনি কখনো, তবে মাঝে মাঝে ঘুম ভাঙলে মনে হয় বাড়ির ছাদের উপর কেউ যেন হাঁটছে, কিন্তু কিছুই দেখতে পাই না। এবার আমি প্রশ্ন করলাম, রাতে দরজা জানালা বন্ধ করার সতর্কতা কেন এত? ভবানী বাবু বললেন, গায়ের লোক জোরালোভাবে দাবি করে যে এই রক্তপিচাসটি রাতে যখন শিকার খুঁজে পায় না তখন বাড়ি বাড়ি গিয়ে ঘোরাফেরা করে। সে নাকি পায়ের শব্দ তুলে ভূতের ভাবে হাঁটাচলা করে। কেউ যদি তখন কৌতূহল বশত ঘরের বাইরে যায়, অমনি নাকি সে রক্তপিশাচের কুলসিত থাবায় খুন হয়। খুব সাংঘাতিক তো? হ্যাঁ, খুবই সাংঘাতিক এবং ভয়ানক। সকাল 8টায় হালকা খাবার খেয়ে ভবানী বাবুর সাথে বের হলাম। এখনো গ্রামটা পুরো ঘুরে দেখতে পারেনি। ভবানী বাবু প্রথমে তার স্কুলটায় নিয়ে গেলেন। একতলা স্কুল, তবে দোতলা করা হবে। কিন্তু রক্তপিশাচের ভয়ে দিনের বেলাতেও কেউ কাজ করতে চায় না। তাদের ধারণা দিন হোক আর রাত, যে কোনো মুহূর্তেই রক্তপিশাচ হামলা করতে পারে। নিজেদের পরিবারের দিকে চেয়ে তারা ঝুঁকি নিতে চায় না একটুও। স্কুলের দেয়ালে নানা আঁকিবুকি আঁকা। বাচ্চাগুলো নিজের খেয়ালে নানা কিছু এঁকে রেখেছে। আঁকা বাঁকা হলেও দেখতে ভালো লাগে, কারণ এগুলো শিশুদের শিল্প। তাদের অপোক্ত হাতে যা পারে ততটুকুই এঁকে আনন্দ পায়।
তবে এসব আঁকিবুকির দিকে নজর দিতে দিতে হঠাৎ একটা জায়গায় চোখ আটকে গেল। ভবানীবাবু কাছেই ছিলেন। ডেকে নিলাম, আঙুল দিয়ে দেখিয়ে বললাম, পুরোপুরি মানুষের মতো নয়, যার মুখ থেকে বেরিয়ে এসেছে বাঘের মতো দাঁত, চোখের মধ্যে কোনো মনি নেই, চোখ সম্পূর্ণ কালো, চারপাশে কালো রেখা দিয়ে লম্বা করে তরঙ্গায়িত কিছু আঁকা রয়েছে। বুঝলাম এটা চুল। দাঁতগুলো লাল রং দিয়ে এবড়ো থেবড়ো আঁকা। বলিষ্ঠ হাতে একটা মানুষের মাথা জাতীয় কিছু ধরে আছে, সেটাও লাল রং দিয়ে এঁকেছে। ভবানীবাবু আমার দিকে তাকিয়ে বললেন, রক্তপিচাস বলতে চাইছো? অনেকটা, কারণ বাচ্চারা সাধারণত মানুষ, গাছপালা, সূর্য ইত্যাদি এসব জিনিসের ছবি আঁকে। অন্য অপ্রীতিকর ভাবনা তাদের মাথায় আসে না, যতক্ষণ না সে অপ্রীতিকর কিছু দেখেছে। সে তো জানি। অর্থাৎ আপনার ছাত্রছাত্রীদের কেউ এমন প্রাণীকে দেখেছে, কিন্তু রক্তপিচাস দেখতে কেমন সে তো আমরা কেউই জানি না। একটু ভেবে বললাম, হ্যাঁ, আপনার কথাও ঠিক। এমন হতে পারে কোনো বই বা ম্যাগাজিনে এমন মানুষ দেখেছে। ভবানীবাবু আমার কথায় সায় দিলেন, তবুও আমার মনে একটা খটকা লেগে রইল। এমন চিত্র তো শুধু শুধু আঁকার কথা নয়, কি জানি কেন এঁকেছে। স্কুলটা অনেক বড় জায়গা নিয়ে আছে, চারপাশের দেয়াল দেয়া। স্কুলের পাশেই একটা ছোট্ট মতো ঘর আছে, যেখানে স্কুলের পিয়ন থাকে। সকলে তাকে ভোলা বলে ডাকলেও ভালো নাম প্রবীর। মাঝবয়সী ঝকঝকে তরুণ, গাম্ভীর্য আর রসাত্মক মননে পরিপূর্ণ তার মন। কেমন একটু তেড়াভাবে কথা বলে, যা শুনে আমার হাসি পায়। রক্তপিচাসের কথা শুনলে সে হেসে উড়িয়ে দেয়, বলে, অমন জানোয়ারদের আমি অনেক শায়েস্তা করেছি, বুঝলেন তো, একদম ছেলে খেলার মতো। একবার আসুক আমার সামনে, বেটাকে আমি আস্ত চিবিয়ে খাবো। জানি না প্রবীর রক্তপিচাসকে আসলে কি মনে করে। হয়তো তাকে ছোটখাটো পশু মনে করেছে, হয়তো পরিস্থিতির ঠিকঠাক খবর নেয় না, না হলে এমন কাণ্ডগুলো হয়ে যাচ্ছে সেটাকে হেসে উড়িয়ে দিচ্ছে কেমন করে। আজ দুপুর থেকেই আকাশটা মেঘে ঢাকা পড়ে রয়েছে। আকাশের গম্ভীর ঘনঘটার মলিন তন্দ্রায় এই মুহূর্তে মনটা একটু খারাপ হয়ে রয়েছে। আরেকজন যে রক্তপিশাচের হিংস্রতায় পড়েছে, কিছুক্ষণ আগে খবরটা এলো। একটা 15-16 বছরের ছেলে, তার মা বাবা এখন নিচে ভবানীবাবুর সামনে অনবরত কান্না করে যাচ্ছে। সে এক আছাড়ানি বিছাড়ানি কান্না। তাদের শোকে আকুল মুখখানা দেখে আমার সহ্য হবে না, তাই উপরের বারান্দায় একটা চেয়ারে বসে রয়েছি। নিচে তাকাতে সাহস হচ্ছে না, হয়তো আমিও কেঁদে ফেলব। প্রাচীলের বাইরে ছেলেটির মৃতদেহ এনে রাখা হয়েছে, এখনই হয়তো দাহ করা হবে। দেখলাম উপরের সাদা কাপড় প্রায় রক্তে লাল হয়ে আছে। না, ছেলেটির মার কান্নার ব্যাকুলতায় আর স্থির থাকতে পারলাম না। ভবানীবাবু তো নির্বাক হয়ে রয়েছেন, কি করে যে সান্ত্বনা দেবেন বুঝতে পারছেন না। শুধু মেঝেতে ধুলোর মধ্যে বসে রয়েছেন, মৃত ছেলেটির অসহায় মা বাবার মুখের দিকে তাকিয়ে। সহ্য না হলেও নিচে যেতে হবে। ছেলেটির লাশটা কি অবস্থায় আছে একবার গিয়ে দেখা জরুরি। 19 আগস্ট রাত 9:27। ভবানীবাবু বৈঠকখানার চেয়ারে বসে চোখ বুজে আছেন। আমি তার পাশে বসে ডায়েরি লিখছি। লোডশেডিং হয়েছে, মোমবাতির বদলে সামনে একটা চার্জার লাইট জ্বলছে, সেই আলোতে বসে আছি দুজনে। ভবানীবাবুর মনটা ভালো নেই। যে ছেলেটি মারা গেল তার নাম শীতল, ভবানীবাবুর ছাত্র ছিল। চণ্ডী মন্দিরের পাশেই তাদের বাড়ি। 4 ভাই বোনের মধ্যে সবার ছোট সে, মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মনে হয় শীতলের মৃত্যুর শোকে পরিবেশটাও বিষণ্ণগ্রস্ত। তো বিকেলবেলা যখন নিচে যাই, তখন আমি দেখি ভবানীবাবুর সামনে পেছনে বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। ভবানীবাবুর কাজের লোক হরিপদ সিঁড়িতে চুপচাপ বসেছিল। আমাকে দেখে সে হঠাৎ দাঁড়ালো। শীতলের মা মেঝেতে বারবার লুটিয়ে পড়ছিলেন, আর আশেপাশে থাকা স্ত্রীলোকগুলো শীতলের মাকে বারবার তুলে নমনীয়ভাবে সান্ত্বনা দিচ্ছিল। শীতলের বাবা এক কোণে তখন বসে কেঁদে চলেছেন, আর ভবানীবাবু চুপ। এমন পরিস্থিতিতে আমার মতো লোকের হঠাৎ উদয় দেখে কয়েকজন আমার দিকে তাকালো। আমি সেখান থেকে নেমে সোজা বাইরে গেলাম, লাশটার কাছে গিয়ে দাঁড়ালাম। ইতোমধ্যে এখানে আমার আসার খবর সারা গ্রামে ছড়িয়ে পড়েছিল। রক্তপিশাচকে মারতে এসেছি শুনে গ্রামের অজ্ঞ লোকজন আমাকে এক প্রকার প্রায় দেবতার আসনে বসিয়ে দিয়েছে। লাশবাহীদের অনুরোধ করলাম একবার উপর থেকে কাপড়টা সরিয়ে দিতে। একজন এগিয়ে এসে শীতলের উপর থেকে আস্তে আস্তে রক্ত শুকানো সাদা কাপড়টা সরিয়ে দিল, আর শীতলের লাশটা দেখে ভয়ে আঁতকে উঠলাম। বুক থেকে নাভিদেশ পর্যন্ত মাংস বলে যে অংশটা থাকার কথা তা নেই। বুকের হাড়ের মাংসগুলো ছিঁড়ে খাওয়া হয়েছে। পেটের নায়ে ভুঁড়ি সব এলোমেলো। পাকস্থলী, বৃক্ক বলতে কোনো অঙ্গই নেই, এমনকি বুকের হৃৎপিণ্ডও নেই। মাংসহীন জায়গায় তুলো দিয়ে ফুলিয়ে রাখা হয়েছে। তুলোগুলো রক্তে চিপসে গেছে। গলার কণ্ঠনালীও ছিঁড়ে খাওয়া হয়েছে। জিনিসটা ভাবতেই কেমন লাগছে। বিভৎস রকম ছিল শীতলের লাশটা। মৃত্যু হয়েছে ঠিক আছে, যদি মানুষের এমন দশা না হতো তাহলে বোধহয় শীতলের বাবা মা কষ্টটা একটু হলে কম পেতেন। আমারই তো ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে।
তখন আকাশের মেঘের ঘনঘটা দেখে লোকজন একটু তাড়া লাগালো তাড়াতাড়ি দাহ করার জন্য। ভবানী বাবু তাদের সাথে শ্মশানে গেলেও আমি বাড়িতেই রয়ে গেলাম। আর বাড়িতে থেকে থেকে একটাই জিনিস বারবার ভেবে যাচ্ছিলাম, শীতল যদি রক্তপিশাচের হাতে পড়ে তাহলে রক্তশূন্যতা তার দেহে ছিল না কেন? স্পষ্ট দেখেছি কাটা ছেঁড়া জায়গা থেকে রক্ত বের হয়েছিল। শীতলকে কি আদৌ রক্তপিশাচ আক্রমণ করেছিল নাকি অন্য কিছু? তবে শীতলের মৃত্যু কখন হয়েছে সেটা জানতে পারলাম না। একজন বলেছিল লাশটা সকাল 11:30 নাগাদ বাঁশঝাড় থেকে পাওয়া গিয়েছিল। প্রথম লাশটাকে দেখেছে শীতলের মা। তারপর তো সারা গ্রামময় ঘটনাটা নিমেষেই ছড়িয়ে পড়ল। আজ আর ছাদে গিয়ে সূর্যাস্ত দেখা হলো না, হবেই বা কেমন করে? আকাশ যে মেঘে ঢাকা ছিল, দূরের পরিবেশকে তখন প্রায় ম্লান দেখা যাচ্ছিল। সন্ধ্যার দিকে ভবানীবাবু ফিরলেন বৃষ্টিতে ভিজে ভিজে। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যা এখনো চলছে। তবে এই বর্ষাতে একটাও বজ্রপাত হয়নি, শুধু জোরে জোরে হাওয়া বইছে সশব্দে। বৈঠকখানার ঘরে বড় বড় 4টে তৈলচিত্র রয়েছে, যেগুলো ভবানীবাবুর পূর্বপুরুষদের। সেই তৈলচিত্রগুলোতে ভবানীবাবু স্থির ছায়া পতিত হচ্ছে। রক্তপিচাসের কথা মনে উঠতেই বুকটা কেমন দুরুদুরু করে ওঠে। এত যে হিংস্র হবে জানা ছিল না। শীতলকেও ওই মেরেছে, এত যে হিংস্র হবে জানা ছিল না। শীতলকে যখন মেরেছে তখন তার রক্তপিপাসা ছিল না, ছিল শুধু খিদে, মাংস খাওয়ার খিদে। এই হিংস্রতর লোভ ওই নাবালককেও ছাড়েনি, তাহলে আমাদের মতো পরিণত মানুষদের তারও আগে ছাড়বে না। ডায়েরি লিখতে গিয়ে মাঝে মাঝে কলমটা আটকে যাচ্ছে, কারণ এই লোডশেডিং আর বৃষ্টির অট্টহাসিতে মনে হচ্ছে কেউ যেন নিঃশব্দে পেছনে এসে দাঁড়িয়েছে, কিন্তু কেউ নেই। এটা আমার ভ্রম মাত্র। খোলা জানালা দিয়ে বৃষ্টির ছাঁট আমার গায়ে এসে পড়ছে। হু হু করে বাতাস ঢুকছে, ভীষণ ঠান্ডা লাগছে। ইচ্ছে হচ্ছিল গায়ে একটা ভারী জামা জড়িয়ে নিয়ে বসি। ওদিকে রান্নাঘর থেকে দারুণ লোভনীয় গন্ধ আসছে। এতদিন ইন্দু পিসি রান্না করতেন। রক্তপিশাচের ভয়ে 1 মাস আগেই কাজ ছেড়ে দিয়েছিলেন। এখন হরিপদই রান্না করে। আমার থেকে কয়েক বছরের বড় হবে বোধহয়। চমৎকার সব হাতের কাজ, সব কিছুই পারে। এমন সর্বগুণ সম্পন্ন পুরুষ মানুষ খুবই বিরল বর্তমানে। আর অতশত চিন্তার মধ্যেও মাথা থেকে রক্তপিচাস শব্দটা কিছুতেই যাচ্ছে না। তার সম্বন্ধে পোক্ত কোনো সামান্য প্রমাণ বা ইঙ্গিত পেলেই হবে। সেই সূত্র ধরে খুঁজতে খুঁজতে তাকে যে পেয়ে যাব তা আর বলার রাখে না। সামনে একটা ইংরেজি উপন্যাসের বই, যার পাতাগুলো বর্ষার হাওয়াতে ভুতুরে ভাবে উল্টে উল্টে যাচ্ছে। একই কার আর্তনাদ শোনা গেল। ভবানীবাবু ধর্মর করে ব্যস্তভাবে চোখ খুললেন এবং সোজা হয়ে বসলেন। আবারও সেই তীব্র আর্তনাদের চিৎকার। এ তো হরিপদের আর্তনাদ। সর্বনাশ, তার সাথে আবার খারাপ কিছু হয়নি তো? 20 আগস্ট সকাল 9:30। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল। এখন আকাশ চরম মেঘলা হয়ে আছে। মাঝে মাঝে সেই আকাশের মধ্য থেকে গুরুগম্ভীর ডাক ভেসে আসছে। সেই ডাকের মধ্যে গতকাল রাতের ঘটনাটা মনে পড়তেই সারা শরীর কেমন রোমাঞ্চিত হচ্ছে বারবার। গতকাল রাতে আমি আর ভবানী বাবু বৈঠকখানায় বসেছিলাম, আর আমি ডায়েরি লিখছিলাম। ঠিক তখনই হরিপদের আর্তনাদ ভেসে এসেছিল। ডায়েরি কলম সব ফেলে রান্নাঘরের দিকে ছুটে গেলাম। বড় মোমবাতির আলোতে হরিপদ রান্না করছিল। আমরা যখন পৌঁছে দেখি হরিপদ মেঝেতে লুটিয়ে ভয়ার্ত কণ্ঠে গুঙানি গাইছে, আর তার সামনে একটা বিকট মূর্তি দণ্ডায়মান ছিল। উচ্চতায় বোধহয় 7 ফুট হবে। চওড়া দেহে দীর্ঘ লোমগুলো বোঝা যাচ্ছিল। তার চোখ দুটো ঠিক বেড়ালের মতো। একটা লাল চোখের ভেতর সরু লম্বা মণি। সেই চোখের ভেতরে অনবরত ভয়ঙ্কর হিংস্রতার আগুন জ্বলছে। সেই চোখ দুটো দেখে ক্ষণিকের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। সেই দীর্ঘ লোমশ প্রাণীটির হাতের ধাক্কায় মোমবাতিটি উপুড় হয়ে মেঝেতে পড়ে নিভে গেল। ভবানীবাবু আর আমি কোনো মতে হরিপদকে টেনে রান্নাঘরের বাইরে নিয়ে আসি। হরিপদ জ্ঞান হারিয়েছে ইতোমধ্যেই। আর ততক্ষণে রান্নাঘর থেকে লোভনীয় গন্ধটা পোড়া বিশ্রী গন্ধে পরিণত হয়েছে। আমি পকেট থেকে ফোন বের করে তার আলোটা জ্বালিয়ে রান্নাঘরে ঢুকে একগুচ্ছ পোড়া ধোঁয়া ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। এই লোমশ প্রাণীটি কখন এলো বা কখন গেল, এক ফোঁটার জন্য টের পেলাম না। এত তাড়াতাড়ি কোথা দিয়ে পালালো? ওদিকে ততক্ষণে ভোলা আর ভজন ছুটে এসেছে। তারা হরিপদকে একটা ঘরে নিয়ে গিয়ে সেবা করতে লাগলো। ভবানীবাবু তখন ব্যস্ত হয়ে এগিয়ে এসে বললেন, কিছু বুঝলে? হ্যাঁ, অবশ্যই। কি বুঝলে? যেই আসুক না কেন, বুঝতে পেরেছি যে সে হরিপদকে মারতে এসেছিল। দেখুন, দেয়ালের কয়েক জায়গায় তীক্ষ্ণ নখের দাগ, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সে পালালো কেমন করে? আমরা তো এখানেই ছিলাম। কোথায়? কাউকে তো দেখিনি কোথাও। বলে চুলোটা বন্ধ করে দিয়ে হরিপদের কাছে গেলাম। বেচারা খুবই ভয় পেয়েছে। প্রায় 15 মিনিট পর হরিপদের জ্ঞান ফিরল। বাইরে তখন সমানে বৃষ্টি পড়ছে। এর মধ্যেই কড়া বজ্রপাত হঠাৎ শুরু হয়েছে।
জ্ঞান ফিরতেই হরিপদ ঘোরের মধ্যে বিড়বিড় করে বলল, আমি কোথায়? অন্ধকার কেন চারপাশ? আমার পাশে কে? ভবানীবাবু হরিপদের মাথায় হাত রেখে বললেন, হরিপদ ওঠো, তোমার চারপাশে আমরা রয়েছি। দেখো, আলো রয়েছে চারপাশে। ওঠো, দেখো চোখ খুলে। আমি একপাশে দাঁড়িয়েছিলাম। ভোলা হরিপদের মুখে কয়েকবার জলের ছিটা দিল। হরিপদের মুখ দেখেই বোঝা যায় সে সত্যি খুব ভয় পেয়েছে এবং মুখটা এখনো ফ্যাকাশে। বিছানায় অলসভাবে পড়ে রয়েছে সে, কিন্তু সে উঠতে চাইল না। ঘরের মধ্যে এখনো প্রলাপ বকে যাচ্ছে। বললাম, আজকের রাতটা বিশ্রামে থাকুক। এমন আকস্মিক ভয়ে বোধহয় তার মস্তিষ্কে আঘাত লেগেছে। শ্রাবণের হাওয়ায় জানালার পর্দাগুলো তখন মহাউল্লাসে নেচে যাচ্ছে। বৃষ্টির ছাঁটে সামান্য ভিজে যাওয়া তাদের গা মাঝে মাঝে আমার পিঠে এসে লাগছে। হরিপদের বাম হাতে 3টে গভীর ক্ষত দেখতে পেলাম। চোখ বুঝেই বলা যায় সেগুলো সে প্রাণীর ওরফে রক্তপিচাসের কাজ। আমি নিশ্চিত রক্তপিশাচই এসেছিল, কারণ বাম হাতের ক্ষতের উপরে 2টো ছোট বিন্দুর মতো গোল দাগ, তবে দাগগুলো অসমান। অর্থাৎ রক্তপিচাস রক্ত খাওয়ার উদ্দেশ্যে হরিপদের বাম হাতে দাঁত বসাতে যাওয়ার সময় হরিপদ হাত সমেত নিজেকে সরিয়ে নিয়েছিল, আর রক্তপিচাস তখনই নখ দিয়ে ক্ষিপ্তভাবে তার হাতে আঘাত করে। ডাক্তারকে ফোন করে লাভ নেই, কারণ এখানে সন্ধ্যার পর সব চলাফেরা একেবারেই বন্ধ। যা কিছু হোক না কেন, ঘর থেকে এক পাও বের হবে না কেউ। বৈঠকখানায় ফিরে এই ঘটনা নিয়ে ভবানীবাবুর সাথে বিস্তর কথাবার্তা বললাম। ভদ্রলোক মানতে রাজি নন যে এমন অবেলায় এসে রক্তপিচাস হামলা করে গেছে। আমিও মানতে রাজি নই। রক্তপিচাস ছাড়া এটা অন্য কারো কাজ। ভবানীবাবু কোনো মতেই প্রচার করতে চান না তার বাড়িতে রক্তপিচাসের চোখ পড়েছে। আমি আর কিছু বললাম না, শুধু বললাম, সময় আসলে সবই জানা যাবে। রাতের বেলায় ঘুমানোর সময় সারাক্ষণ আতঙ্ক আমায় গ্রাস করেছিল। যখনই ঘুমিয়ে যাই অমনি স্বপ্নে দেখি একটা আজব প্রাণী আমার দিকে তেড়ে আসছে। কি ভীষণ আকৃতি তার মুখমণ্ডল, চোখ দুটো ঠিক সেই রকম হিংস্র, বাঘের মতো হলুদ দাঁতগুলো বের হয়ে আসছে। তবুও এই আতঙ্কের মাঝে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম আর অপেক্ষা করছিলাম কখন ভোর হবে। ভোর তো হলো ঠিকই, তবে বিছানা ত্যাগ করতে করতে প্রায় 8টা বাজিয়ে দিলাম। পরিবেশ একেবারেই মেঘলা, খালি গায়ের মধ্যে হাওয়া এসে লাগলে ভালোই ঠান্ডা লাগে। সকালে উঠেই গেলাম হরিপদের কাছে। সে এখন শান্তভাবে বিছানায় উঠে বসেছে। গতকাল রাতের আতঙ্কময় ভাবটা এখনো তার মুখে লেগে আছে। আমি তার পাশে এসে বসলাম। হরিপদ আমার দিকে মুখ করে তাকালো। সুন্দরভাবে বললাম, হরিপদ, এখন কেমন আছো? জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ স্যার, ভালো আছি। আচ্ছা বেশ, তো কাল কি হয়েছিল তোমার সাথে? আমার প্রশ্নটা শুনে সে খানিকক্ষণ চুপ করে থাকলো। তারপর ধীর সুস্থে বলল গতকাল রাতের ঘটনাটা। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, স্যার, আমি তখন রান্নার কড়াইতে মশলা দিচ্ছিলাম। তখন হঠাৎ করেই একটা শব্দ শুনতে পাই। শব্দটা অবশ্য বাইরে থেকে আসছিল। কেমন একটা ধূপধূপ শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল ডাব গাছ থেকে পরপর ভাবে সশব্দে ভেজা মাটির কোলে ডাব এসে পড়ছিল। প্রথম শব্দটাকে তেমন গুরুত্ব দেইনি। ভাবলাম হাওয়ার জোরে কোনো কিছু পড়ছে হয়তো, কিন্তু পরক্ষণেই মনে হলো এমন কিছু পড়ার মতো তো জিনিস নেই। তাছাড়া শব্দটাও ক্রমাগত হয়ে যাচ্ছিল, থামার নামগন্ধই ছিল না। এবার কৌতূহলী হয়ে জানালা দিয়ে উঁকি মারলাম। ঝমঝম করে তখন বৃষ্টি পড়ছিল। রান্নাঘর থেকে আলো যতটুকু বাইরে গিয়েছিল ততটুকুর মধ্যে কালো অন্ধকার, আর মাঝে মধ্যে বৃষ্টির জলকণা ছাড়া কিছুই দেখতে পেলাম না। মৃদু হাওয়াতে মোমবাতিটা নেচে উঠল। হঠাৎ করেই মনে হলো আমার চারপাশে একটা আষ্টে গন্ধ প্রকট হচ্ছে। অনেকক্ষণ ধরে গন্ধটা নাকে আসছিল। কিছুক্ষণ পর মনে হলো কেউ যেন আমাকে দেখছে। এমন অস্বস্তিকর ভাব নিয়েই নিজের কাজ করে যাচ্ছিলাম। রান্নার এক ফাঁকে ঘরের কোণের ঘন অন্ধকারে চোখ পড়ল। মনে হচ্ছিল কিছু যেন জ্বলছে আর নিভছে। একটু ভালো করে সেদিকে তাকালাম। দেখলাম একটা উজ্জ্বল লাল আলো, যার মধ্যিখানে কালো লম্বাটে গহ্বর। কেমন অদ্ভুত ছিল জিনিসটা। সেই লাল জিনিসটার দিকে তাকিয়ে বুঝতে পারলাম এটা একটা চোখ। আর পরের মুহূর্তে সেই চোখটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো। আমি পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে দেখলাম একটা দীর্ঘ উঁচু দানব, সম্পূর্ণ কালো ছিল। তার দেহের বড় বড় নোমগুলো এলোমেলোভাবে ঝুলছে। তার মুখটা ঠিকঠাক না দেখতে পারলেও করাল দাঁত বিশিষ্ট মুখটা দেখতে পেলাম। কিছু বুঝে ওঠার আগে সে আমার হাত ধরে উঠিয়ে তার দাঁতগুলো বসাতে গিয়েছিল। আমি একটা আর্তনাদ করে নিজেকে সরিয়ে নিলাম, কিন্তু সে তার ধারালো নখের আঘাতে আমার হাতটাকে ফলাফলা করে দিল। মেঝেতে লুটিয়ে পড়লাম আমি। আরে দেখলাম আপনারাও এলেন। তারপর তো জ্ঞান হারিয়ে ফেললাম। আমি চুপ হয়ে এতক্ষণ হরিপদের ঘটনাটা শুনলাম। আকাশে এতক্ষণে কালো মেঘের পাল কিছুটা গম্ভীর হচ্ছে। এক অনন্তহীন অন্তরালে তারা আবার বৃষ্টির অমৃত পাঠাবে এই পৃথিবীর বুকে।
হরিপদের দিকে তাকিয়ে বললাম, সবই তো বুঝলাম, তবে কি মনে হয় তোমার, সেটা কি রক্তপিশাচ ছিল? হরিপদ কিছুটা ভেবে নিয়ে বলল, তাই তো মনে হয় স্যার, কিন্তু রক্তপিশাচ এমন অসময়ে তো বের হয় না, রক্তপিশাচ তো গভীর রাতে বের হয়। বললাম, না না, এটা ভুল ধারণা তোমাদের, অন্ধকার হলেই রক্তপিশাচ বের হয়, শুধু রক্তচোষা গভীর রাতে বের হয়, রক্তপিশাচ নয়। কিন্তু স্যার, সে গতকালে আমাকেই আক্রমণ করল কেন? সেটা তো খুঁজে বের করতে হবে। তবে আর একটা প্রশ্ন রয়েছে, রক্তপিশাচ কিভাবে ঘরে ঢুকলো, আবার চোখের নিমেষে কিভাবে কোন দিক দিয়ে বের হয়ে গেল? খুবই রহস্যজনক ব্যাপার। আমার এ কথার শ্রবণে হরিপদ চোখ বুঝল। আমি চুপ করে একটা চেয়ারে বসে বাইরের দিকে তাকিয়ে ব্যাপারটা ভাবতে লাগলাম। তবে কিছুতেই ঘটনাটার গভীরে প্রবেশ করতে পারছি না। একটা অটল অতল প্রাচীল যে দুর্গের মতো আমার চিন্তাকে বারবার বাধা দিচ্ছে, কিন্তু সেই প্রাচীল এতটাই মজবুত যে কামান দিয়েও তাকে ভাঙা যাবে না। হাল তো ছেড়ে দিলে হবে না, নিশ্চয়ই তার মধ্যে কোনো ফাঁকফোকর আছে, সেই দিয়েই ভেতরে ঢুকতে হবে। আকাশের শ্রাবণের এক বিচিত্র তন্দ্রায় আমার ভাবনাকে বারবার সিক্ত করার চেষ্টা করছি। উত্তর দক্ষিণ কোণের নীল দবনে ঘন শ্যামমেঘের ঘনঘটা শুরু হয়েছে। এক প্রবোধ অঞ্চলে লোভনীয় বাহুবলে আমাকে সেই কোলে আটকে রেখেছে। প্রায় 10টা বাজতে লাগলো। আমি এখন হরিপদের কাছেই বসে আছি, কিন্তু ভবানী বাবুর তো কোনো দেখা নেই। তিনি তো কখনোই বেলা করে উঠেন না। আজ আবার কি হলো? ভোলাকে বললাম, দেখো তো গিয়ে ভবানীবাবু কি করছেন। 27 আগস্ট। কোনো মতে যে বেঁচে আছি এই ঢের, প্রাণটা যেন একেবারে বাঘের মুখ থেকে ছিনিয়ে এনেছি। গত 6 দিন যে কি আতঙ্কময় ছিল তা আর বলা লাগে না। গত 6 দিনের ঘটনাগুলো বিস্তারিতভাবে বলতে গেলে পুরো একটা বড় গল্প হয়ে যাবে। যাই হোক, ঘটনাগুলো গুছিয়ে লেখার চেষ্টা করছি। সেদিন ভোলাকে পাঠিয়েছিলাম ভবানীবাবুর খোঁজ নেওয়ার জন্য। অনেক বেলা হয়ে গেল, এখনও তিনি আসেননি। 1 মিনিটের মধ্যে ভোলা আবারও ফিরে এলো, বলল তার মনিব ঘরে নেই। আমি ব্যস্ত হয়ে বললাম, ঘরে নেই? ভোলা উপরে নিচে মাথা নাড়ল। আমি উঠতে যাব, অমনি হরিপদের কণ্ঠ শুনতে পেলাম। ম্লান কণ্ঠে বলল, আপনি আসার আগে কর্তাবাবু আমার খোঁজ নিয়ে গিয়েছিলেন। কখন এসেছিলেন? আপনি এখানে আসার আধ ঘন্টা আগে। আমার শরীরের খবর টবর নিয়ে দেখলাম উনি বাড়ির দিকে চলে গেছেন, ওই দরজা দিয়ে। আর ওনাকে গতরাতের ঘটনাটা সবিস্তারে বলেছি। আচ্ছা বলে ঘর থেকে বের হয়ে পাশে তাকাতেই দেখলাম বাঁ দিকে একটা দরজা আছে, যেটা দিয়ে সদর দরজা উল্টো দিকে বাইরে বের হওয়া যায়। আর তার রাস্তাটা গেছে রান্নাঘরের পাশ দিয়ে। এটা এখন খোলা, ছোট ছোট সবুজ ঘাস চোখে পড়ছে। সেই দরজার কাছে গিয়ে বাইরের দিকে উঁকি মারলাম। দেখি ভবানীবাবু উপর হয়ে মাটিতে কি যেন খুব সাবধানে দেখছেন। ঝোমঝাড় সরিয়ে সরিয়ে মাটিটাকে খুব সুন্দরভাবে পরখ করে নিচ্ছেন। কি একটা শ্বাসের সঙ্গে নাকে ঢুকতেই বড়সড় হাঁচি দিলাম। ভবানীবাবু অতি দ্রুত মুখ ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আরে রুদ্রদামন, এসো এসো, এমন একটা জিনিস যেটা দেখলে খুবই চমকে যাবে তুমি। দরজা ঠেলে ভবানীবাবুর কাছে যেতেই তিনি ডান হাতের তর্জনী দিয়ে মাটির দিকে নির্দেশ দিলেন। ভবানীবাবু ঠিকই বলেছিলেন, চমকে উঠব। শুধু চমকে উঠেছি তা নয়, ভয়ানক চমকে উঠেছে। এ আর কিছুই নয়, পায়ের ছাপ। কোনো সাধারণ মানুষ বা পশু পাখির পায়ের ছাপ নয়, সম্পূর্ণ নতুন ধরনের পায়ের ছাপ, যেটা আমি কখনোই দেখিনি। প্রায় 1 ফুট লম্বা পাটা, একক নয়, দ্বিভাগে বিভক্ত। আমাদের যেমন একটা পায়ে একটা পাতা থাকে 5টি আঙুল সহ, কিন্তু এ পায়ের ছাপে একটা পায়ের 2টো পাতা, যেটা গোড়ালিতে গিয়ে মিলিত হয়েছে, যার একটা পাতায় 4টে অত্যন্ত সরু সরু লম্বাটে আঙুল। পায়ের ছাপটা শুরু হয়েছে রান্নাঘরের জানালা থেকে। বর্ষার বৃষ্টির ফলে মাটি নরম হওয়ার জন্যই এই পা মাটির বুকে নিজের অজান্তে স্বাক্ষর দিতে বাধ্য হয়েছে। আর এই পায়ের ছাপটা যে রক্তপিচাসের তা সহজেই বলা যায়, কিন্তু আশ্চর্যের বিষয়, এই পায়ের ছাপটা দ্রুত বিবর্তিত হয়ে মানবপদে রূপান্তরিত হয়েছে, যার আকার আস্তে আস্তে ছোট হয়েছে। রক্তপিচাস রান্নাঘরের জানালা দিয়ে একদম সোজা গিয়েছে, কোনো বাঁক নেয়নি। বললাম, চলুন তো এটাকে অনুসরণ করি। হ্যাঁ নিশ্চয়ই। আকাশে মেঘের স্তরে স্তরে আরও মেঘ যেন জমা হচ্ছে। তারা দ্রুত এদিক থেকে ওদিকে সরে যাচ্ছে। বর্ষার আগমনের বার্তা বোধহয় সকল কোণায় পৌঁছে গিয়েছে। এই আবহের মধ্যে আমরা দুজন প্রায় 8 কিলোমিটার হেঁটে গিয়েছি, খেয়ালই নেই। প্রত্যেক জিনিসের যেমন শেষ আছে, তেমনি এটাও 8 কিলোমিটারের মধ্যেই শেষ হলো। সামনে একটা জঙ্গল, আগাছা আর গুল্মে একদম ভরে আছে। বিষাক্ত পোকামাকড় থাকা অস্বাভাবিক কিছু নয়। আর এর প্রান্তে এসেই পায়ের ছাপ অদৃশ্য হয়ে গেছে। স্নিগ্ধ হাওয়ায় গাছের পাতাগুলো যেন দুলে দুলে কৌতুক করছে আমাদের নিয়ে। তাদের অনীহাভাবে কোথায় যেন একটুখানি খামতে রয়েছে। উজ্জ্বল শ্রাবণ পরিবেশের জঙ্গলটাকে স্যাঁতস্যাঁতে লাগলো।
ভবানী বাবু হতাশাময় কণ্ঠে বললেন, জঙ্গলটা না পড়লে নিশ্চয়ই আজ হদিশ পেয়ে যেতাম। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, না ভবানী বাবু, যতটা সহজ ভাবছেন ততটা একদমই নয়। অতি ধূর্ত হয়ে থাকে এসব প্রাণী। এতক্ষণ পায়ের ছাপটা খুব ভালো করে দেখে আসছিলাম। 1 ফুট থেকে ছোট হতে হতে আমার পা থেকে কিছুটা ছোট, অর্থাৎ ভবানী বাবুর পায়ের সমান। তবে ভদ্রলোককে সন্দেহ করার কোনো প্রশ্নই নেই। আমরা সেই জায়গা ত্যাগ করে বাড়িতে ফিরলাম। নিজের ঘরে বসে ব্যাপারটা ভাবতে লাগলাম। এটা তো প্রমাণিত হয়ে গেল যে রক্তপিচাস এখন মানুষের রূপ ধরে আছে। তবে এটা জানতে হবে সে কি লোকালয়ে আছে না কোনো নির্জন স্থানে। আবার হয়তো এমন হতে পারে তার মানুষরূপের সাথে আমার সাক্ষাৎ ঘটেছে। উফ, জানি না। আরও গভীরে প্রবেশ করতে হবে। যত গভীরে প্রবেশ করব তত এর রহস্য জানব। তবে এখনো গড়মিলের মধ্যে আটকা পড়ে আছি। সেদিন দুপুরে সবে স্নান সেরে ঘরে ঢুকেছি। ঠিক এমন সময় একটা লোক হঠাৎ হন্তদন্ত হয়ে দৌড়ে এলো। কৌতূহলী হয়ে সেদিকে তাকালাম। তার সামনে ভবানীবাবু এসে বললেন, কি হয়েছে সত্যেন, এত বিচলিত কেন? সর্বনাশ হয়ে গেছে কর্তা। লোকটার কণ্ঠে একটা আতঙ্ক মিশ্রিত বেদনার সুর। কি হয়েছে খুলে বলো। কর্তা, আপনার স্কুলের পিয়ন প্রবীর মারা গেছে। তার ঘরের সামনে লাশটা পড়ে রয়েছে। কি বলে একটা চাপা আর্তনাদ করে ভবানীবাবু যেন পাথর হয়ে গেলেন। পলকহীন চোখে মুখ হা করে লোকটার মুখের দিকে চেয়ে রয়েছেন তিনি। খবরটা শুনে আমিও ব্যথিত হলাম। আমি জানতাম এমন কিছু একটা হবে। দোতলার বারান্দা থেকে লোকটাকে বললাম, কিভাবে মারা গেল সে? লোকটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রক্তপিচাস, রক্তপিচাস। একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। আমি প্রবীরকে এই নিয়ে অনেকবার সতর্ক করেছিলাম। বলেছিলাম, দৈহিক শক্তিতে সবাইকে ঘায়েল করা যায় না, মিলিত শক্তির প্রয়োজন হয় মাঝে মাঝে। কিন্তু কে শুনে কার কথা? ভারাক্রান্তভাবে নিচে নেমে এলাম। একবার তো সেখানে যেতেই হয়। লাশটা কি অবস্থায় রয়েছে সেটা দেখাও একবার জরুরি। স্কুলের কাছে পৌঁছে দেখলাম মানুষ ইতোমধ্যে জড়ো হয়ে গেছে। তাদের চাপা গুঞ্জন আমার কানে আসছে। উদ্ভ্রান্তের মতো তারা কথা বলছে যেন। আমাদের দেখে তারা একটু সরে দাঁড়ালো। দেখতে পেলাম প্রবীর যে ঘরে থাকে তার দরজা থেকে হাত 3 দূরে তার লাশটা পড়ে আছে। কেউ তাকে স্পর্শ করেনি। যেভাবে পড়েছিল সেভাবেই আছে। আস্তে আস্তে লাশটার কাছে গেলাম। ভবানী বাবুও আমার পিছন পিছন এলেন। লাশটা মুখ থুবড়ে পিঠ উপড়ে রেখে পড়ে আছে। নিজের ভেজা ঘাসে রক্তের রং লেগে আছে, যা ঘাসের আর্দ্র জলকণার মাঝে অতি ক্ষুদ্র বিন্দুর মতো স্থির হয়ে আছে। লাশটার কাঁধ ধরে এদিকে টানতে হবে। অমনি আমার তর্জনী ও মধ্যমা হাড়ের ফাঁকে আটকে গেল বুঝতে পারলাম। তবুও সেই অবস্থায় লাশটার মুখ ফেরালাম। হ্যাঁ, এটা প্রবীরের লাশ। রক্তের পরিমাণ একদমই নগণ্য, অর্থাৎ তার রক্ত খাওয়া হয়েছে, আর সেই সাথে বুকের মাংসও খাওয়া হয়েছে। তবে শীতলের মতো ভীভৎসভাবে নয়। তার ডান হাতে কয়েকটা গভীর ক্ষত দেখতে পেলাম, ঠিক যেমনটা হরিপদের হাতের ক্ষতের মতো। অর্থাৎ গতকাল হরিপদকে খেতে না পেরে তাহলে কি প্রবীরের কাছে শেষমেশ এলো? প্রবীরকে মেরে ফেলার আগে নিশ্চয়ই সামান্য হাতাহাতি হয়েছিল। আর এ ঘটনা কিভাবে ঘটেছিল? মনে আমার হাজারো প্রশ্ন জেগে উঠেছে। আমি উঠে গিয়ে বাড়িটাকে একবার চক্কর কাটলাম। মাটি ভেজা ভেজা আছে, কিন্তু কোনো রকম পায়ের ছাপই তো দেখতে পাচ্ছি না। ঘাসের মাঝে পরিষ্কার মাটি চোখে পড়ছে, সেখানে কোনো রকম অস্বাভাবিক চিহ্ন নেই। এখন ভবানী বাবুর মুখটা বেদনাগ্রস্ত নয়, বরং ভয়ে সাদা হয়ে আছে। আমার বুকটা কেঁপে উঠল, কারণ রক্তপিচাস যে কতখানি হিংস্র তা প্রায় সকলেরই আন্দাজ হয়ে গেছে। বাগে পেলে খতম না করে ছাড়বেই না। বুঝতে পারলাম আরও 2-3 দিন ধারাবাহিকভাবে এসব চলতে থাকলে গ্রাম থেকে মানুষ পালাতে থাকবে, যেটা খুবই চিন্তার বিষয়। প্রবীরের ঘরে প্রবেশ করলাম। তার ঘরে বিশেষ কিছু না থাকলেও যে জিনিসগুলো আছে সেগুলো এলোমেলো অবস্থায় আছে। বিছানার চাদর ছিঁড়ে নিচে পড়ে আছে, মেঝেতে রক্তের ছড়াছড়ি, দেয়ালের রক্তের ছিট লেগে আছে। বুঝলাম হাতাহাতি অবশ্যই হয়েছে। বুকের উপর ভয় পাহাড়ের মতো চেপে বসল। কি একটা অজানা আতঙ্ক বারবার উকি দিচ্ছে অসংকোচে। চারপাশটা কেমন শূন্য শূন্য লাগছে। অসহায়ের মতো রক্তপিচাসের চিহ্ন খুঁজছি। যেন মরুভূমিতে বেদুইনের সমান হয়ে যেতে যেতে হঠাৎ পথ হারিয়ে খাবার জল হারিয়ে ফেলেছি। আর মরুভূমির বুকে 1 ফোঁটা জলের তীব্র বাসনা ফুটছে, লাফার মতো টকবক করে। না, প্রবীরের ঘরের রক্তপিচাসের দৈহিক কোনো চিহ্নই নেই। উদাস মনে বাইরে বেরিয়ে এলাম। এদিকে লাশটাকে শ্মশানে নিয়ে যাবার ব্যবস্থা শুরু হয়ে গেছে। বেশি দেরি করা চলবে না। আকাশকে একদমই বিশ্বাস নেই কারো, যখন তখন বৃষ্টিকে মৃত্তিকার কোলে পাঠিয়ে দিতে পারে। একটা ভ্যান এলো, তারপর লাশটাকে একটা কাপড়ে ঢেকে নিয়ে যাওয়া হলো। আমি আর ভবানী বাবু চললাম সর্বাগ্রে। পেছন থেকে সৃষ্টিকর্তার নাম ভেসে আসছে। এরই মাঝে ভবানী বাবুকে বললাম, প্রবীরের বাবা মাকে খবর দেওয়া হয়েছে কি? ভবানী বাবু বললেন, হ্যাঁ, একজনকে পাঠিয়ে দিয়েছি। উনারা 2 গ্রাম পরে থাকেন। আমার বোধহয় আসবে না তারা। অবাক হয়ে বললাম, কেন? ভবানী বাবু ম্লান হেসে বললেন,
প্রবীর যখন 5 বছর তখন তার মা মারা যায়। বাবা আর একটা বিয়ে করে। আর মজার ব্যাপার হলো বছর না যেতেই প্রবীরের বাবা হঠাৎ মারা যায় এবং সৎমা আর একটা বিয়ে করে। বুঝতে পারছো তো কি? আমি ফ্যাল করে চেয়ে রইলাম। মনে মনে বললাম, তাহলে প্রবীরের বাবা মা বলে পৃথিবীতে থাকলো কি? পরিস্থিতিকে প্রবীর এতটাই আপন করে নিতে পেরেছিল যে তার কাছে ভয় বলতে কোনো জিনিসের অস্তিত্বই ছিল না। শ্মশানটা বেশ বড় ফাঁকা জায়গা নিয়ে আছে। পাশে একটা শ্মশান কালী মন্দির, যেখান থেকে সুমধুর ধূপের গন্ধ ভেসে আসছে। দূর থেকে মেঘের ক্ষীণ নিনাদ শুনলাম। অমনি দ্রুত দাহ করার হাঁকডাক পড়ে গেল। আমি আর ভবানী বাবু মন্দিরের সিঁড়িতে গিয়ে বসলাম। আজকে আর কোনো মৃতদেহ দাহ করা হচ্ছে না, শুধু প্রবীরের মৃতদেহ ছাড়া। লাশটাকে শুদ্ধি করে মন্ত্রোচ্চারণ করে চিতায় শোয়ানো হলো। সবাই কেমন উৎসুক হয়ে আছে দাহ দেখার জন্য। চিতায় আগুন লাগাতে সেটা দাও দাও করে জ্বলে উঠল। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করল প্রবীরের লাশটাকে। বোধহয় মৃতদেহের উপর কাঠ দিয়ে ঠিক ভালো মতো চাপা দেওয়া হয়নি, তাই এক পর্যায়ে জ্বলন্ত অবস্থায় প্রবীর চিতার উপর উঠে বসল। শ্রাবণ দুপুরের মেঘলা পরিবেশের বুকের মাঝে চিতার কালো ধোঁয়া উড়ে উড়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। সেই ধোঁয়ার দিকে তাকিয়ে মনে হয় তার মধ্যে এক কালো বিধবার রাশ রয়েছে, যার বুকটা বেদনায় ছারকার হয়ে ধোঁয়ার মতো আকাশে উড়ে যাচ্ছে আর্দ্র মেঘের শীতল স্পর্শের জন্য। শ্মশান থেকে ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। ইতোমধ্যেই আঁধার নেমে এসেছে পৃথিবীর বুকে। ভেবেছিলাম একটু শীতলদের বাড়ি যাব, সেখানে গিয়ে শীতলের মাকে কিছু প্রশ্ন করার ছিল। কিন্তু শীতলের মার কাছ থেকে প্রশ্নের উত্তর পাওয়ার চরম আশা আমি রাখি না। পুত্র শোকে মহাভারতের জননী গান্ধারীর মতোই তিনি পাগল হয়ে আছেন হয়তো। তাছাড়া একবার শীতলের মৃত্যুর স্থানটাও দেখা জরুরি। হয়তো সেখানে রক্তপিচাসের ছেড়ে আসা কোনো চিহ্ন থাকতে পারে। ভবানীবাবুকে কথাটা বলতেই তিনি সোজা মানা করলেন। বললেন, এই দেখো, অন্ধকার হয়ে আসছে, চারপাশে আর একটু পরেই সন্ধ্যা নেমে যাবে, তারপর রাত। আর তখন যাই হোক, আর আজ কোথাও যাবে না, গেলে কাল যাবে। বুঝলাম ভদ্রলোক এবার বেশ ভয়ে ভয়ে আছেন। মুখের হাবভাব স্বাভাবিক করার চেষ্টা করলেও ভবানীবাবুর চোখের চাহনি তার গোপনে ভয়টাকে উলঙ্গভাবে আমার সামনে উপস্থাপন করেছে। আমি আর কিছু বললাম না। যত তাড়াতাড়ি সম্ভব রক্তপিচাসকে খুঁজে বের করে তাকে ধ্বংস করতেই হবে। তবুও মনের ভেতরটা কেমন ডেকে ডেকে উঠছে। আজ রাতে আবার কেউ রক্তপিচাসের শিকারে পড়বে, অর্থাৎ আরেকটা লাশ। বাথরুমে ঢুকে আবার স্নান করে এলাম। ভিজে জুল গামছা দিয়ে মুছতে মুছতে বিছানায় এসে বসলাম। শ্রাবণের শান্ত হাওয়া জানালা দিয়ে হু হু করে ঘরে ঢুকছে। মনের মধ্যে এখনো ঘুরপাক খাচ্ছে, আজকে আরেকটা খুন হবে। আর রক্তপিচাস যদি আজকে কোনো শিকার না পায় তখন কি হবে? কেমন হবে তার প্রতিক্রিয়া? সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, সূর্য প্রায় ডুবেই গেছে বলতে হয়। তবুও তার রক্তিম আলো কালো পাষাণ মেঘের ফাঁক দিয়ে প্রকাশিত হওয়ার চেষ্টা করছে। ভবানীবাবু নিঃশব্দ পায়ে আমার ঘরে এলেন। আমার পাশে বসে বললেন, কি মনে হয়? এখনও ঠিক বুঝে উঠতে পারছি না, সেই তিমিরের মতো আবদ্ধ এখনো। ভবানীবাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমার কেমন যেন ভয় ভয় করছে রুদ্রদামন। হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ ভবানীবাবু, ভয় তো বাবারই কথা, আর সেটা শুধু আপনার নয়, সারা গ্রাম ভয়ের জলে নিমজ্জিত হয়ে আছে। আবার একটা দমকা হাওয়া আমার অগ্রভাগের ভিজে চুল নাড়িয়ে ভবানীবাবুর গায়ে গিয়ে পড়ল। আর ভবানীবাবুর মুখের দিকে চেয়ে রইলাম। কিন্তু রুদ্রদামন, অন্যদিন তো তেমন ভয় লাগেনি, আজ হঠাৎ। কথাটা শেষ করলেন না ভবানীবাবু। স্থির দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইলেন। যাই হোক ভবানীবাবু, আমাদের ভয় পেলে চলবে না, মনটাকে শক্তিশালী রাখতেই হবে, না হলে ভয়ের অভিশাপে পতিত হয়ে ওই রক্তপিশাচের কাছে প্রাণ যেতে পারে। ভবানীবাবু মাথা নাড়লেন। আমি আবার বললাম, সারা গ্রাম আমাদের উপর নির্ভর করে আছে, তাদের বিশ্বাস কখনোই ভাঙা উচিত নয়। তারা যে দায়িত্ব আমাদের দেখিয়েছেন তা যথাযথ পালন না করতে পারলে নিজেরই একটা ব্যক্তিগত বিশ্বাসের প্রতি ঘৃণা জন্মায়, আর এটা হলে জীবনের ক্ষতি হতে পারে। সে তো অবশ্যই, কেউ বিপদে পড়লে তো কর্তা কর্তা বলে আমার কাছেই ছুটে আসে, সাহায্য পাবার আশায় আসে তারা। তাদের আমি নিরাশ করি না কখনো, এবারও করব না। তবে সমস্যা হচ্ছে, রক্তপিচাস যে কখন কাকে খুন করবে তার পূর্বাভাস তো এক বিন্দুও জানতে পারি না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, কি আর করা বলুন। এমন প্রতিকূল আবহাওয়ায় সাবধানে পথ চেনে চেনে চলতে হবে। তারপর ভবানীবাবু কিছুক্ষণ চুপ থেকে বললেন, জানো, আমার মন বলছে আজ রক্তপিচাস আমাকেই ধরবে। ব্যস্ত হয়ে বললাম, কেন? জানি না কেন, কিন্তু সত্যি মনে হচ্ছে আজ আমারই কাছে রক্তপিচাস আসবে। বলে ভবানীবাবু উঠে বারান্দায় এগিয়ে গেলেন। আমি ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করি না, তবুও ভবানীবাবুর এ কথাটা আমার মস্তিষ্কে ঝংকার বাঁধিয়ে দিল। ভবানীবাবুর দিকে তাকালাম। তিনি যেন প্রাণ ভরে চারপাশ দেখে নিচ্ছেন।
আধার আস্তে আস্তে এই পৃথিবী দখল করে নিচ্ছে। কালো মেঘগুলো আরো কালো হয়ে উঠেছে। আর কিছুক্ষণ বাদেই নামলো আরেকটা ভয়াল রাত। তারপর ভবানীবাবুর মুখটা ম্লান হয়ে রইল। চিন্তিতভাবে বারান্দায় পায়চারি করতে লাগলেন। আর মাঝে মাঝে হয়তো নিজের মনে বিড়বিড় করে কি যেন বলছেন। আমি বিছানায় চুপ করে বসে রইলাম। মনে মনে প্রার্থনা করছি আজ রাতের বৃষ্টি না হয়, কারণ যদি বৃষ্টি হয় তাহলে লোডশেডিং হবে, যেটা এই সময় একদমই কাম্য করা যায় না। ভবানীবাবুর মনের আশঙ্কাটা আমার মনের একটা আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। সারা বাড়িটা এখন বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে আছে। অত্যন্ত ঠান্ডা একটা বাতাস ঘরে এসে ঢুকল। বুঝলাম কোথাও হয়তো বৃষ্টি পড়ছে। তার বার্তা হাওয়ার মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে। মনের ভেতর কোথায় যেন একটা ভয় কেঁদে উঠল। আর ত্রন্দনের মতো আবহে বুকটা কেমন ভারী হয়ে যাচ্ছে। মনের মধ্যে একটা অস্বস্তির নতুন সূর্যের উদয় হলো। তার আলোয় এখন আমার মনের দুয়ার আলোকিত হয়ে গেছে। কিন্তু সেই সূর্যের আলো অরুণ আলোর মতো স্নেহসম নয়, অত্যন্ত কড়া কটকটে আর তেজ, যেন সব পুড়ে ঝলসে যাচ্ছে। দ্রুত পদে ঘর ত্যাগ করে বারান্দার প্রান্তে এসে দাঁড়ালাম। আপন মনে আকাশের দিকে তাকালাম। যেন মহাবিশ্বে অনন্তকাল ধরে জমে থাকা অন্ধকার আজ এই আকাশের বুকে এসে জড় হয়েছে। এত ভয়াল অন্ধকার জীবনে আমার এই দুটি চোখে দেখিনি। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে ভবানীবাবুর ঘরে গেলাম। আজ আর উনি বৈঠকখানায় যাননি। ঘরে ঢুকে দেখলাম তিনি একটা ইজি চেয়ারে আরাম করে বসে চোখ বুজে আছেন। আমার পায়ের শব্দ শুনে চোখ মেলে তাকালেন, কিন্তু কিছুই বললেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি বললাম, খুব চিন্তা করছেন নাকি? ভবানীবাবু অত্যন্ত হালকা সুরে বললেন, জানি না, কিন্তু চিন্তা করেই বা বিশেষ লাভ কি? কোনো চিন্তা নেই ভবানীবাবু, যা হবে তা দেখা যাবে। শুধু শুধু চিন্তা করে শরীরটাকে কষ্ট দেবেন না, বলে একটা চেয়ারে বসলাম। এমন দুর্দিনে কষ্ট না দিতে চাইলেও সে শেষমেশ কষ্টেই ভোগে। মনে জোরানুন আপনি, কেন ভেঙে পড়েছেন? একটু অনুনয় মিশ্রিত তীব্রভাবে বললাম। ভবানীবাবু অন্যমনস্ক হয়ে বললেন, রক্তপিচাসকে মৃত্যু যন্ত্রণায় দেখে যেতে না পারলে শান্তি পাব না। সে আপনি দেখে যেতে পারবেন, তবে ভবানীবাবু এই রক্তপিচাসকে ধরতে বেশ বেগ পেতে হবে। কথাটা শুনে ভবানীবাবু সোজা হয়ে বসলেন। দ্রুত বললেন, কী রকম? আমি বললাম, রক্তপিচাস অতি ধূর্ত, সেই সাথে অত্যন্ত নিষ্ঠুর। সে তো এক এক করে হত্যা করে যায়, কিন্তু মজার ব্যাপার এই যে সে কোনো চিহ্ন রেখে যায় না। আর চিহ্ন বলতে তার দৈহিক চিহ্ন বুঝিয়েছি আমি। কিন্তু রুদ্রদাবন, আজ সকালে তো তার পায়ের ছাপ দেখলাম। হ্যাঁ দেখলাম। হয়তো কোনো কারণবশত রক্তপিচাস যখন সেই পথ ধরে যাচ্ছিল সে তখন খেয়াল করেনি তার পায়ের ছাপ মাটিতে পড়েছে। প্রায় ৮ কিলোমিটার চলার পর যখন সেই জঙ্গলটা আসলো, অমনি তার খেয়াল হলো তার মাটিতে পা এতক্ষণ স্বাক্ষর দিয়ে এসেছে। অমনি সে সাবধানতা অবলম্বন করল। আমাদের মনে হয়েছে যে রক্তপিচাস সেই জঙ্গল দিয়ে সোজা গিয়েছে। আসলে কিন্তু তা নয় ভবানীবাবু। তবুও এত সাবধান হওয়ার সত্ত্বেও তার রূপ পরিবর্তনের ধারাটি জানতে পেরেছি। ভবানীবাবু উৎসাহিত সুলভ স্বরে বললেন, শেষমেশ মানুষে রূপান্তরিত হয়তো। মাথা নেড়ে বললাম, হ্যাঁ ঠিক। আর এই রক্তপিশাচের মনুষ্য রূপ আমরা হয়তো দেখেছি। কথা বলার পর দেখলাম ভবানীবাবুর মুখখানা বিস্ময় আতঙ্কে মিশ্রিত হয়ে একটা অন্যরূপ ধারণ করেছে। অত্যন্ত আশ্চর্য ভরা কণ্ঠে বললেন, দেখেছি? কি বলছো কি? চুপ করে রইলাম আমি। ভবানীবাবু আবার বললেন, সে কথা বলছো কেমন করে? অনুমান করছি। ভবানীবাবু যেন সামান্য বিরক্ত হলেন। মুখের ভাব সেই রকম করে বললেন, ও অনুমান করেছ? এমন সময় অনুমানই আমার সেরা অস্ত্র। বিভিন্ন ঘটনাকে জড়ো করে তাদের ভালো করে পর্যবেক্ষণ করে অনুমানের একটা নীল নকশা প্রণয়ন করতে হয়। অনেক সময় এর ভিত্তিতে এগিয়ে যেতে যেতে হয়তো রক্তপিচাসকে খুঁজে বের করতে সহজ হবে বলে আমি মনে করি। দেখা যাক শেষমেশ কি হয়। কিন্তু মনে একটা দ্বন্দ্ব লেগেই আছে। রক্তপিচাসটি যদি এতই হুঁশিয়ার হয় তাহলে তার ওই পায়ের দাগগুলো মুছল না কেন, যেগুলো আমরা দেখেছিলাম? ভবানীবাবুর সাথে আরো মিনিট 10 গল্প করলাম। ঘর থেকে বাইরে এসে বারান্দায় আবার কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। সামনে খোলা জায়গায় হাত বাড়িয়ে দেখলাম একেবারে সরু আকারে দু একটা ফোঁটা বৃষ্টি পড়ছে। ভীষণ ঠান্ডা সেই বৃষ্টির স্পর্শ। মনে হয় একটি একটি ক্ষুদ্র বরফের টুকরো আমার খোলা হাতে এসে পড়ছে। তারপর নিজের ঘরে এসে একটা বইয়ের পাতা উল্টাতে লাগলাম। রাত 10টা বাজলে ভবানীবাবুর আহ্বানে খেতে গেলাম। নিরামিষ তরকারি, কিন্তু বেশ ভালো এবং রুচিপূর্ণ। খাওয়ার এক ফাঁকে ভবানীবাবুর মুখের দিকে তাকিয়ে একটু চমকে উঠলাম। কি আশ্চর্য ভয়ে ভবানীবাবুর মুখটা সাদা হয়ে গেছে, যেন সেই মুখে কোনো রক্ত প্রবাহ নেই। অন্যমনস্কভাবে খেয়ে যাচ্ছেন। তার খাওয়ার ধরন দেখে বোঝাই যায় তিনি খাওয়াটাকে তৃপ্তি ভরে খাচ্ছেন না। কেমন একটা শিশুসুলভ ভাব। বললাম,
ভবানীবাবু, কিছু ভাবছেন? কিছুই না হে, কি জানি, খেতে ইচ্ছে করছে না। খাবারটা খেয়ে নিন আপনি, মিছে মিছে কিছু ভাববেন না। আজ আমি আপনার ঘর পাহারা দেব। ভবানীবাবুর গলায় আতঙ্কের সুর। সে কি বলছো? রাত বিরেতে আমার ঘরের সামনে বসে থাকবে? না না, সে কখনোই হবে না। এক গ্রোশ ভাত মুখে দিয়ে বললাম, কেন হবে না? যদি রক্তপিচাস তোমাকেই মেরে ফেলে তাহলে তখন কি হবে? আর কার উপরই বা ভরসা করব? চিন্তা করবেন না, এইসব ব্যবস্থা আমি করে রেখেছি। আপনি শুধু খেয়ে দিয়ে নিশ্চিন্ত মনে ঘুমোতে যান। ভবানীবাবু শুধু মাথাটা নাড়লেন। তারপর আমাদের মধ্যে তেমন কথা হয়নি। নীরবে আমরা খেয়ে উঠে পড়লাম দুজনে। আমি যে আতঙ্কিত হচ্ছি সে কথা একেবারেই ভুল। এত ঘন অন্ধকারময় রাতের রূপকে দেখে গলাটা শুকিয়ে গেল। বারবার মনে হচ্ছে এখনই হয়তো রক্তপিচাস আসবে, আর তার আগমনের আহবে রাতটা আরও অন্ধকারময় ভয়াল হয়ে উঠেছে। ঠিক করলাম ভবানীবাবুর পাশের ঘরটায় আজ রাত কাটাবো। কোনো গুলগোল দেখলেই এই বড় লোহা কাটার হাতুড়োটা দিয়ে বেরিয়ে আসব। আমার গাঢ় ঘুম হলেও সামান্য শব্দে কিন্তু জেগে উঠি। অর্থাৎ শরীরের সমস্ত অঙ্গ ঘুমিয়ে থাকলেও কান দুটো প্রহরীর মতো সজাগ থাকে সবসময়। ভবানীবাবুকে দরজা জানালা খুব ভালোভাবে বন্ধ করার উপদেশ দিলাম। প্রবীরের মতো এমন বলিষ্ঠ পুরুষের মৃত্যুতে ভবানীবাবু অবাক হয়েছিলেন। তিনিও হয়তো ভেবেছিলেন রক্তপিচাস সামান্য ক্ষমতাধারী অপয়া প্রাণী মাত্র। ভবানীবাবুর পাশের ঘরটা অন্য সব ঘরের মতোই, তবে ঘরের মেঝেটা সামান্য পরিমাণ ধুলোয় ভর্তি। বোঝা যায় অনেকদিন এ ঘরে কারো প্রবেশ হয়নি। বই পড়ার অভ্যাস আমার বহুকালের, তাই একটা ইংরেজি নাটকের বই পড়তে লাগলাম বিছানায় শুয়ে। রাত তখন বোধ করি 10:30টার মতো বাজে। ম্যাকবেথ নাটকে যখন ম্যাকবেথের শেষ যুদ্ধের প্রস্তুতি বর্ণনা পাঠ করছি, হঠাৎ বারান্দা থেকে ধূপ করে একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে অত্যন্ত সাবধান হয়ে বিছানার উপর নিঃশব্দে সোজা হয়ে বসলাম এবং ঘরের আলোটা নিভিয়ে দিলাম। ঘরের দরজা জানালা সব বন্ধ। শব্দটা শুনে মনে হলো কেউ যেন লাফিয়ে লাফিয়ে বারান্দায় নেমেছে। হ্যাঁ, ওই তো কারো চাপা পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু নুপুরের ধ্বনি কোথা থেকে আসছে? ঝুমুর ঝুমুর করে আওয়াজ হচ্ছে। সেই গম্ভীর পায়ের আওয়াজটা সাথে সেই নুপুরের ধ্বনিটা শুনতে একদমই বিশ্রী লাগছে। আর একটু ভালো করে খেয়াল করলাম, সেই পায়ের আওয়াজটার সাথে যে নুপুরের ঝুমুর ঝুমুর আওয়াজ হচ্ছে সেটা যেন একটু থেকে থেকে হচ্ছে। মনে হলো দুইজন হাঁটছে এখানে। মনের মধ্যে কেন যেন বলে উঠল আমাকে বিভ্রান্ত করা হচ্ছে। ধীরে ধীরে অতি সঙ্গোপনে দরজার কাছে দাঁড়ালাম। বারান্দার মধ্যে একটা বাতি জ্বলছে, কাঠের দরজা, আর সেই সাথে আদিকালের তাই দরজার ফাঁকে ফাঁকে কয়েকটা ফাঁকফোকর আছে। সেগুলোতে চোখ লাগিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলাম। আলোটা চোখে আসছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। আবার একটু কায়দা করে দেখলাম, না, কাউকেই তো দেখছি না। আর সেই সাথে পায়ের আওয়াজটাও যেন হঠাৎ থেমে গেল। সহসা শুনতে পেলাম একটা গম্ভীর ক্ষীণ খিলখিল হাসির শব্দ। দরজার ছিটকিনিটা আমি ধরেছি। এখন যা হবার হবে। ঘর থেকে এখন বের হব আমি। দরজা খুলতে যাব, অমনি আমার বিবেক বলে উঠল এই রক্তপিচাস খুবই শক্তিশালী। কখনোই একা এর সাথে পেরে ওঠা সম্ভব নয়। যদি তার সামনে আমি এখন যাই তাহলে আমার মৃত্যু অনিবার্য। আমার হাতটা ছিটকিনিটা থেকে সরে এলো। কিছুই করার নেই, শুধু বসে বসে দেখতে হবে। দরজার ফাঁক দিয়ে আবার ভালো করে চোখ দিলাম, কিন্তু সমস্যা হচ্ছে, কারণ দরজার ফাঁক ফোকর দিয়ে খুব স্বল্প জায়গা দেখতে পাচ্ছি। ইচ্ছে মতো এদিক ওদিক ঠিকঠাক দেখতে পারছি না। বুকের ভেতর একটু ভয় ভয় করছে। সেই পায়ের শব্দটাও হঠাৎ করে বন্ধ হলো কেন? রক্তপিশাচের কি কোনো মতলব আছে নাকি? এসব ধূর্ত প্রাণীর অভিসন্ধি একদমই বোঝা যায় না। প্রায় 15 মিনিট চুপচাপ থাকার পর ক্ষীণ এবং মৃদু আওয়াজ শুনলাম, যেন কেউ কোনো ভারী কিছু টানছে, আর তার হাতে জোর আনতে মুখ দিয়ে একটা শব্দ করছে। আর সেই সাথে ঝুমুর ঝুমুর শব্দ হলো। সেই শব্দটা আস্তে আস্তে আমার আর ভবানীবাবুর ঘরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তারপর শুনলাম সেই শব্দটা সিঁড়ি দিয়ে উপরে উঠছে। বুঝলাম ছাদের দিকে যাচ্ছে। তারপর শুধু ঝিঁঝির ডাক ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। সারা রাত এক প্রকার আধ ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আজ রাত পায়ের আওয়াজ শুনলাম। সেটা কি রক্তপিশাচের আওয়াজ? তা না হলে এত রাতে এখানে আসবেই বাকি। তবে আজ হঠাৎ নুপুরের ধ্বনির মতো ঝুমুর ঝুমুর শব্দ হলো কেন? সূর্যের আলো এই শ্রাবণ মেঘের ভেতর দিয়ে যখন পৃথিবীর বুকে এসে থামল, তখন নিঃসন্দেহে দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলাম। অত্যন্ত জলাভরে যেন আকাশের মেঘগুলো ভারী হয়ে রয়েছে। ভবানীবাবু হয়তো এখনো ঘুমাচ্ছেন। তার ঘর থেকে ক্ষীণ নাক ডাকার শব্দ ভেসে আসছে। আমি বারান্দার বুকের উপর ঝুঁকে ভালো করে দেখতে লাগলাম কোনো প্রাণীর চিহ্ন বা অস্বাভাবিক কিছু আছে কিনা। সব ভালো করে দেখতে দেখতে সিঁড়ি দিয়ে যখন ছাদে উঠলাম, দেখি ছাদের দরজার ছিটকিনিটা খোলা এবং একটু ফাঁক করে ভেজানো অবস্থায় রয়েছে।
দরজাটা ঠেলে ছাদে উঠে সেখানে কিছুক্ষণ পায়চারি করলাম। তারপর আবার নিচে নামার সময় হঠাৎই সিঁড়ির একটা কোণে চোখ আটকে গেল। অত্যন্ত আগ্রহের সঙ্গে ছোট্ট সোনালি রঙের পাতলা জিনিসটা হস্তগত করলাম। সেটা ধরে একটু নাড়াচাড়া করলে ভেতর থেকে শব্দ ভেসে আসে, আর সেই শব্দটা রাতের ঝুমুর ঝুমুর আওয়াজের ক্ষুদ্র সংস্করণ মাত্র, অর্থাৎ সেই রহস্যময় নুপুরের একাংশ। সেই ছোট জিনিসটা রহস্য উদ্ঘাটনে আমাকে যথেষ্ট সাহায্য করবে। ছোট একটা স্বস্তিসূচক দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে এলাম। গতকাল রাতে শোবার ঘরটা ত্যাগ করে আমার আগের ঘরটায় চলে এলাম। জিনিসটাকে যত্ন করে টেবিলের একটা কোণে লুকিয়ে রাখলাম। ভাবছি এই কথাটা ভবানীবাবুকে বলবো না। ভবানীবাবু এমনিতে গম্ভীর প্রকৃতির হলেও ভেতরে উত্তেজনা আর ছটফটানি ভাবটা বেশি। ভবানীবাবু আজ একটু বেলা করে উঠলেন। যখন আমার কাছে এলেন ঘড়িতে তখন প্রায় 10:45। ভদ্রলোককে দেখে মনে হচ্ছিল যেন ঘুম থেকে উঠে সোজা আমার কাছেই চলে এসেছেন, আর আমি অসম্পূর্ণ ম্যাকবেথ নাটকের বাকিটুকু সমাপ্ত করছিলাম। ভদ্রলোককে দেখে বললাম, আসুন ভবানীবাবু। গতকাল রাতে কি এসেছিল কি? ভবানীবাবুর গলায় ব্যস্ততার সুর। হ্যাঁ, এসেছিল। তারপর? বোধহয় কোনো কারণবশত সে ঠিকমতো রক্তপিশাচের রূপ ধারণ করতে পারেনি। তার মানুষ্যরূপের পরিবর্তন না হওয়ায় সে শেষমেশ চলেই যায়। তাহলে আমার অনুমানে ঠিক ছিল। অনুমান? দেখলেন তো ভবানীবাবু, এই অনুমানটাই কিন্তু আমাকে বিচক্ষণ করেছে। আচ্ছা, সেসব কথা পরে হবে। আপনাকে কয়েকটা প্রশ্ন করার ছিল। ভবানীবাবু এতক্ষণ দাঁড়িয়েছিলেন, একটা চেয়ার টেনে বসে বললেন, হ্যাঁ বলো। আপনার যে আগে রান্নার লোক ছিল, অর্থাৎ ইন্দুপিসি, কবে কাজ ছেড়ে দিয়েছেন? এই তো মাঝখানেক তো হয়ে গেল। যখন তিনি কাজ ছেড়েছিলেন তখন কি রক্তপিশাচের উপদ্রব শুরু হয়েছিল? ভদ্রলোক একটু ভেবে বললেন, হ্যাঁ হয়েছিল। উপদ্রবের 3 দিনের দিন কাজ ছেড়ে দেন তিনি। একটু দম নিয়ে বললাম, আচ্ছা, আপনি ওনাকে কি বলে ডাকতেন? আমি তো ইন্দু দিদি বলে ডাকতাম, যদিও আমার থেকেও ছোট ছিল। কোথায় থাকেন? ওই যে শ্মশানের মোড়ে, পাশের একটা পাকা বাড়িতে। পাকা বাড়ি? বেশ। আচ্ছা শুনুন, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, শীতলদের বাড়ি যেতে হবে। নিশ্চয়ই, বলে ভবানীবাবু উঠে গেলেন। আর আমি বিছানায় হেলান দিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম। কোথায় যেন একটু ফাঁকফোকর আছে, সেজন্য আমার ভাবনাকে বারবার জোড়া লাগাতে গিয়েও পারছি না। সকালের খাবার খেয়ে তৈরি হয়ে শীতলদের বাড়ির দিকে আমি আর ভবানীবাবু নেমে পড়লাম। ভবানীবাবু বাড়ি থেকে শীতলদের বাড়ি খুব একটা বেশি দূরে নয়। বর্ষার ফলে এখানকার কাঁচা রাস্তাগুলো একেবারে থকথক করছে। কোনো মতে সাবধানে পা ফেলতে ফেলতে এগিয়ে গেলাম। মিনিট 15-র মধ্যে শীতলদের বাড়ি পৌঁছে গেলাম। টিনের তৈরি একখানা বড় ঘর, আর তার সামনে পিছনে সবজি আর ফুলের বাগান। বেশ সুন্দর লাগছে। বৃষ্টির তাণ্ডবে গাছগুলো নেতিয়ে যায়নি, বরং আরও ঊর্ধ্বমুখী হয়েছে। দেখলাম শীতলের বাবা উঠানের মধ্যে চুপচাপ বসে আছেন। বুঝলাম ছেলের মৃত্যু এখনো তিনি মেনে নিতে পারেননি। আমাদের দুজনকে তার ঘরের দিকে আসতে দেখে কোনো মতে উঠে স্বাগত জানানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন। ভবানীবাবু বললেন, না ভাই তপন, এখন কিছুই করতে হবে না তোমাদের। আমরা যেমন এসেছি তেমন চলে যাব। তপন অর্থাৎ শীতলের বাবা কোনো মতে জড়ানো গলায় বললেন, তা কি করে হয় কর্তা? ভবানীবাবু সেই কথায় কর্ণপাত না করে বললেন, হৈমাবতী কেমন আছে? তপনবাবুর মুখটা আরও কালো হয়ে গেল। মুখে কোনো কথা নেই তার। এক দুঃসহ বেদনা কোনো মতে সহ্য করছেন তিনি। তবুও বললেন, চলুন ভেতরে, দেখতে পাবেন। আমরা ঘরের ভেতরে প্রবেশ করলাম। ঘরের পরিবেশ দেখলে বোঝা যায় কি পরিমাণ ঝড় বাড়ির উপর দিয়ে বয়ে গেছে। সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এদিকে ওদিকে। তবুও এত কিছুর মধ্যে যেন একটা পরিপাটি ভাব রয়েছে। প্রথমে ঘরটার পাশের ডান দিকে একটা ছোট ঘর রয়েছে। সেই ঘরের বিছানার মধ্যে মৃতের মতো পড়ে রয়েছেন শীতলের মা। ছেলের নামে প্রলাপ বকে চলেছেন রীতিমতো। অতিরিক্ত ক্রন্দনের ফলে চোখ মুখ আশ্চর্য রকম ফুলে গেছে তার। মুখের ফর্সা রঙের মধ্যে গভীর লালচে ভাব ফুটে উঠেছে। শীতলের মার মাথার কাছে একজন সদ্য বিবাহিতা কম বয়সী যুবতী মেয়ে বসে আছে। গায়ের রং সামান্য চাপা, লম্বা ছিপছিপে দেহের গড়ন, আর তার চোখের মধ্যে প্রখর বুদ্ধি যেন লুকিয়ে আছে। সে চোখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। এমন বাঙালি গ্রাম্য নারীর চোখ যে এতটাই তিক্ততাপূর্ণ সেটা একেবারে বোধগম্য ছিল না আমার। ঘরে অচেনা পুরুষের আগমনে যে বাঙালি নারীরা সংকোচে দাঁড়িয়ে যায় বা সরে পড়ে, তার মধ্যে এমন কোনো ভাবই ফুটে উঠল না। বুঝলাম অন্তর থেকে এই মেয়েটি খুব শক্তিশালী। তপনবাবু বললেন, এ আমার বোন উর্মিলা। উর্মিলা এইভাবে বসে থেকে শীতলের মার চুলের মধ্যে হাত বুলিয়ে দিতে লাগলো। আমাদের দিকে শুধু একবার মুখ তুলে তাকিয়েছিল। আমি আর ভবানীবাবু একপাশে জড়সড় হয়ে বসলাম।
বাঙালি মেয়েরা অতিরিক্ত স্বামীর বাধ্য বা স্বামীকে ভালোবাসে বলে তার স্বামী যা বলে তাই সে পরম চিত্তে গ্রহণ করে। নারীর মহৎ সহ্য ক্ষমতার কৃপায় যে একটা সংসার কত সুন্দর হয়ে ওঠে তা আর কেউ বিচার করে না বা করি না, তাই আমরা তাদের দুর্বল অবলা ভাবি। কিন্তু তাদের অন্তরের দৃষ্টি যদি আমরা দেখতে পেতাম, বোধহয় অবলা কথাটির জন্ম একেবারেই হতো না। উর্মিলার দীপ্ত চাহনি ভবানীবাবু আর আমার মতো বলিষ্ঠ পুরুষ মানুষকে একেবারে ধরাশায়ী করে দিয়েছে। আমরাই যেন ভেতরে ভেতরে সংকুচিত হয়ে চুপসে যেতে লাগলাম। একটু সময় নিয়ে শীতলের মাকে বললাম, আপনাকে দু একটা প্রশ্ন করার ছিল, আমি কিছু জানতে চাইছি। উর্মিলা এবার বলল, বৌদি, তারা তোমার কাছ থেকে কিছু জানতে চায়, কথা কও। উর্মিলার মা ব্যস্ত হয়ে পড়লেন। কে? শীতল বুঝি? ততন বাবু দৃঢ়স্বরে বললেন, মুখ তুলে ভালো করে চাও, এরা শীতলের খুনিকে ধরিয়ে দেবে, তুমি শুধু ওদের কয়েকটা উত্তর দাও। হৈম। এবার শীতলের মা আমাদের দিকে মুখ করে তাকালেন। কান্নায় ফুলে যাওয়া চোখ দিয়ে তিনি আদৌ চোখ মেলে তাকিয়েছেন কিনা বুঝতে পারলাম না। তিনি ডুকরে কেঁদে উঠলেন এবং ক্রুদ্ধ স্বরে বললেন, সেই রক্তপিশাচ আমার ছেলেকে মেরেছে, তাকে আমার চাই, আমি নিজ হাতে তাকে মারবো আমি। শান্ত স্বরে বললাম, আচ্ছা, আপনি তো শীতলের মৃতদেহকে প্রথম দেখেছিলেন? শীতলের মা আড়ষ্ট কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি প্রথম দেখেছিলাম। কেমন অবস্থায় ছিল? শীতলের মা কোনো উত্তর দিলেন না, শুধু শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। শীতল বাবু স্নেহসুলভ কণ্ঠে বললেন, দেখো হৈমবতী, এনার কথার উত্তর দিলে খুব ভালো হয়। রক্তপিশাচ। ভবানীবাবুকে থামিয়ে দিয়ে শীতলের মা ঝঙ্কারময় সুরে বললেন, কি ভালো হবে? হ্যাঁ, কি ভালো হবে? এই অপয়া প্রাণীটিকে যদি সত্যি ধরার হতো তাহলে এতদিনই ধরে ফেলতেন, কোনো কাল বিলম্ব হতো না। শীতলের মা এখন হয়তো পুত্রের মৃত্যু বিশ্বাস করতে পারছেন না। ছেলের বিভৎসময় লাশের চিত্র চোখের সামনে ভেসে উঠলে তিনি কেঁপে কেঁপে ওঠেন। তাই আজ আমার এমন প্রশ্নটা বোধহয় একেবারে সহ্য করতে পারলেন না। কিছুক্ষণ বসে থেকে বুঝলাম, শীতলের মাকে যতই এখন প্রশ্ন করি না কেন, তিনি মুখে ঠোঁট দুটো জোড়া লাগিয়ে রেখেছেন। শেষে শ্রদ্ধা সহকারে উঠে গেলাম, আর সঙ্গে সঙ্গে একটা জায়গায় চোখ আটকে গেল আমার। উর্মিলার পায়ের মধ্যে চকচক করছে সোনালি রঙের নূপুর। পাশে আরেকটা টেবিলের ভর্তি জলের গ্লাস রাখা ছিল। অত্যন্ত বিনয়ের সঙ্গে বললাম, জল হবে কি উর্মিলা? ভীষণ তেষ্টা পেয়েছে। উর্মিলা উঠে গিয়ে সেই জলের গ্লাসটা নিয়ে এগিয়ে এসে আমার হাতে দিল। জল তো খেলাম ঠিকই, কিন্তু আমার কানে উর্মিলার পায়ের ঝুমুর ঝুমুর শব্দটা অট্টহাসি দিয়ে ঘুরপাক খাচ্ছে স্বাধীনভাবে। শিউরে উঠলাম। রাতে যে ঝুমুর ঝুমুর আওয়াজ শুনেছি তার সাথে এর প্রায় মিল। চোখটা যথাসম্ভব নিচে নামিয়ে রাখলাম, যাতে উর্মিলা আমার চোখের ভাষা বুঝতে না পারে। জল পুরোটা খেয়ে বেশ তৃপ্তি পেলাম, আর এমন ভাব করে খালি গ্লাসটা উর্মিলার হাতে দিয়ে বললাম, অনেক ধন্যবাদ। তারপর তপনবাবুর দিকে ফিরে বললাম, চলুন, আপনার থেকে না হয় উত্তরগুলো জানা যাবে। ঘর ছাড়ার আগে শীতলের মার কাছে দুবা এগিয়ে বললাম, দেখুন, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। রক্তপিশাচকে আমি ধরবার কোনো ত্রুটি রাখব না, তবে এটা জানিয়ে যাই, রক্তপিশাচ কিন্তু খুব সাবধানী, এমনই ধূর্ত সে, যেন মেঘনাদের মতো মেঘের আড়ালে আড়ালে থাকে। যাই হোক, আপনি আমার গুরুজনের সমান, আপনার আশীর্বাদ না পেলে হবে না বলে শীতলের মার পা দুটো ধরে প্রণাম করলাম। শীতলের মা এতে কোনো প্রতিক্রিয়া দেখালেন না। বাড়ি থেকে বাইরে বেরিয়ে পাশেই একটা বাঁশ ঝাড় চোখে পড়ল। তপনবাবু সেখানে গিয়ে একটা নিচু জায়গা দেখিয়ে বললেন, এখানেই। ভবানীবাবু মৃদুভাবে তপনবাবুর কাঁধ চেপে ধরলেন। বাঁশঝাড়ের ঠিক মাঝখানে নিচু মতো একটা জায়গা, সেখানে এখন কিছু মাটিতে প্রায় মিশে যাওয়া ফুলের পাপড়ি পড়ে রয়েছে। সেখানে একটু ঝুঁকে মাটিতে হাত দিয়ে বললাম, ঠিক এই জায়গায় পাওয়া গিয়েছিল? হ্যাঁ। হৈমর চিৎকারে সব ফেলে ছুটে এলাম। তারপর দেখি আমার ছেলেটা মরে এখানে পড়ে আছে। বুঝলাম। আচ্ছা, আপনার বোনটি কতদিন আগে এসেছেন এখানে? তপনবাবু বললেন, মাসখানেক হয়ে গেছে। উর্মিলার স্বামী? থাক, পারিবারিক ব্যাপার থাক, কিন্তু আমার চোখে যে ইতোমধ্যে চকচক করা শুরু করেছে সেটা বোধহয় এনারা কেউ টের পাননি। নিজেকে নিয়ন্ত্রণ করে আবার বললাম, আপনার ঘরে থাকাকালীন দেখলাম দুটো ছোকরা আমার দিকে কেমন উকি মেরে তাকাচ্ছিল। তারা আমার বড় দিদির দুই ছেলে, তুষার আর কাঞ্চন, বেড়াতে এসেছে। হঠাৎ আমার গ্রামে বেড়াতে শখ হলো তাদের। কতদিন হলো এখানে এসেছে? তপন বাবু একটু ভেবে নিয়ে বললেন, 1.5 মাস। আচ্ছা, আলাপ হলে মন্দ হতো না। এই তুষার, কাঞ্চন বলে তপনবাবু ডাক দিলেন। অমনি বাড়ির আড়াল থেকে ষণ্ডমার্কা দুটো ছোকরা এসে হাজির হলো। আমি তাদের ভালো করে নিরীক্ষণ করে শুধু একটা প্রশ্ন করলাম, তোমাদের দুজনের উচ্চতা কি সমান? দুজনে গম্ভীরভাবে হ্যাঁ বোধক মাথা নাড়ল। আর কিছু বললাম না, যা বোঝার বোঝা হয়ে গেছে।
এতক্ষণ শুনছিলেন রক্তপিচাস গল্পের ৬ষ্ঠ পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও অনুসরণ করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাফিস। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। কে কে বাইরে? কে আমি কে আপনি? আমি ভূত মামা। আপনি কি চান? আমি তো তোমাকে চাই। চলে যান এখান থেকে, চলে যান, চলে যান, প্লিজ চলে যান। না, কাছে আসবেন না। আমি একা থাকতে চাই না, আমি তোমাকে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন।